বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 30শে জানুয়ারি 2026। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের 22তম ক্লাস এবং ফৌজদারি কার্যবিধির 22তম এবং বলা যেতে পারে আজকেই শেষ ক্লাস। তো ফৌজদারি মামলা স্থানান্তর সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। ট্রান্সফার অফ ক্রিমিনাল কেসেস, ধারা 525 থেকে 528। তো ফৌজদারি মামলা স্থানান্তর এখান থেকে কখনোই তেমন এমসিকিউ দুই একটা হয়তো বা আসছে বা আসে নাই, তেমন খুব বেশি আসে নাই। বাট এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ। তো গুরুত্বপূর্ণ এই জন্য যে আপনি যখন প্র্যাকটিস করবেন তখন আপনার জানতে হবে যে একটা মামলা আমি ট্রান্সফার করব কত ধারা অনুসারে। দেখা গেল একজন ম্যাজিস্ট্রেটের সাথে বা একজন আদালতে আপনার বনিবনা হয় নাই এবং আপনি আশঙ্কা করতেছেন যে ওখানে আপনি ন্যায় বিচার নাও পেতে পারেন। তাহলে এই পরিস্থিতিতে ওই মামলাটা ওই কোর্ট থেকে আপনি বদলি করে অন্য কোথাও নিতে যাচ্ছেন। তাহলে সেই ক্ষেত্রে আমি কিভাবে ট্রান্সফার করব, কোথায় করব, কত ধারায় করব, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে 525 থেকে 528। তো এখানে পড়া শুরু করার আগে আনুষঙ্গিক কিছু কথা বলে রাখি। দেখেন, এর আগে আমরা মামলা ট্রান্সফারের বেশ কতগুলো ধারা পাইছি। যেরকম সর্বপ্রথম আমরা পেয়েছিলাম 192 ধারায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোন মামলা বিচার বা অনুসন্ধানের জন্য তার অধীনস্থ ম্যাজিস্ট্রেটের কাছে স্থানান্তর করে 192 ধারায়। এই 192 ধারায় স্থানান্তরের জন্য ওনার কাছে কিন্তু কেউ আবেদন করে না, এটা হচ্ছে স্বপ্রণোদিত হয়ে করে। এরপরে ম্যাজিস্ট্রেট যখন 190 গ ধারায় কোনো মামলা স্বপ্রণোদিত হয়ে আমলে নেয় তখন আসামি মামলা স্থানান্তরের আবেদন করে 191 ধারায়। আপনাদের মনে আছে কিনা? সাক্ষ্য গ্রহণের পূর্বে দুইটা পেলাম। এরপরে আমরা আরো ট্রান্সফার পেয়েছিলাম 205 গ ধারায়। আমলি আদালত থেকে যখন কোনো মামলা বদলি হবে, যদি সেটা দায়রা আদালত কর্তৃক বিচারযোগ্য হয় তাহলে দায়রা আদালতে বদলি করে দেবে 205 গ ধারায়। আর যদি সেটা ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক বিচারযোগ্য হয়, ম্যাজিস্ট্রেট আদালতে বিচার বদলি করে দেবে 205 গ। মনে আছে কিনা আপনাদের? তাহলে 192, 191, 205 গ, 205 গ, এই চারটা ধারার মধ্যে শুধুমাত্র একটা ধারাই কেউ আবেদন করে, সেটা হলো 191। আরো দুইটা ধারা আমরা পেয়েছিলাম ট্রান্সফার রিলেটেড। একটা হলো যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট তার যে দণ্ড প্রদানের ক্ষমতা, তিনি যদি মনে করে এর চেয়ে বেশি সাজা দেওয়া প্রয়োজন তখন তিনি সেই মামলাটা দায়রা জজের কাছে স্থানান্তর করে দিত 347 ধারা। 347 মনে আছে কিনা আপনাদের? এবং দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট তার যে সাজা দেওয়ার কথা, তিনি যদি মনে করেন যে এর চেয়ে বেশি সাজা দেওয়া দরকার তখন তিনি ট্রান্সফার করতেন 349 ধারায়। কার কাছে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে। এই হলো ট্রান্সফার রিলেটেড ধারা। এখন এর আগে আমরা কোথাও পড়ি নাই, ধরেন একটা আদালতে বিচার হচ্ছে, এখন এক মামলা আপনি গোপালগঞ্জে যদি বিচার হয় আপনি ন্যায় বিচার পাবেন না, আপনি অন্য কোন জেলায় নিতে চাচ্ছেন, তখন ট্রান্সফার করবেন কিভাবে? বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এক থেকে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অন্য কারো কাছে নিতে যাচ্ছেন, তখন ট্রান্সফারের আবেদন করবেন কিভাবে? বা স্বয়ং চিফ স্যারের কাছে আপনি ন্যায় বিচারের আশঙ্কা করতেছেন, তাহলে এই ওনার মামলা কিভাবে ট্রান্সফার করব, কার কাছে আবেদন করব, এই সংক্রান্ত বিধিবিধান আমরা 525 ক থেকে 528 ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছে। তো এখানে আরো পড়ার আগে আর দুইটা জিনিস আমি বোঝাই নেই। এই 525 ক থেকে 528 পর্যন্ত দুইটা জিনিস আলোচনা করছে, একটা হলো ট্রান্সফার আর একটা হলো উইথড্রয়াল। ট্রান্সফারের বাংলা হচ্ছে স্থানান্তর বা হস্তান্তর, উইথড্রয়ালের বাংলা হচ্ছে প্রত্যাহার, বদলি বা তলব। মানে প্রত্যাহার বা তলব পড়েন, প্রত্যাহার বা তলব। তো সাধারণত ট্রান্সফার বলতে বোঝায় যখন আমরা কোনো মামলা ট্রান্সফারের আবেদন করব। ধরেন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের মামলা ট্রান্সফার আবেদন করতে হয় সিজিএম এর কাছে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে। তা ট্রান্সফার মানে হলো আমি সিজিএম এর কাছে আবেদন করছি যে আপনি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট থেকে মামলাটা অন্য কোথাও পাঠান, এটা হলো ট্রান্সফার। সিজিএম এর কাছে নিজের কাছে আনার দরকার নাই। কিন্তু যদি আমি এটা ট্রান্সফারের আবেদন না করে যদি আমি উইথড্রয়ালের আবেদন করতাম, তলবের আবেদন করতাম, তাহলে এই আবেদনের অর্থ বোঝা হলো যে আগে ওর কাছ থেকে এনে আপনি আগে নিজে দেখেন বা অন্য কারো কাছে পাঠান। তাহলে ট্রান্সফারের ক্ষেত্রে যার কাছে আমি আবেদন করতেছি সে ওই মামলাটা স্বয়ং তার কাছে আনতেছে না, বরং এক জায়গা থেকে আরেক জায়গায় সে নির্দেশ দিচ্ছে, এটা হলো ট্রান্সফার। আর উইথড্রয়াল বা তলব হচ্ছে আগে যার কাছে আমি আবেদন করতেছি, আগে আবেদন হলো আপনি আগে মামলাটা
তলব করে আপনার কাছে আনেন, এরপরে আপনি দেখেন অথবা অন্য কোথাও পাঠান। বুঝতে পারছেন? এখন এই প্রত্যাহার মানে 248 যে প্রত্যাহার বা 494 যে প্রত্যাহার, ওই প্রত্যাহার আর এই প্রত্যাহার কিন্তু এক জিনিস না। ওই প্রত্যাহার ছিল 248 বা 494, তো ওই প্রত্যাহার মানে আমি মামলা তুলে ফেলাচ্ছি, আমি আর এই মামলা বিচার চাই না, তখন আসামি অব্যাহতি বা খালাস পাচ্ছে। কিন্তু এই জায়গার যে উইথড্রয়াল বা প্রত্যাহার, এই প্রত্যাহার কিন্তু মানে আপনি এক জায়গা থেকে তুলে আরেক জায়গা দেন, এক জায়গা থেকে তুলে আপনি নিজে দেখেন অথবা আরেক জায়গা দেন, এটা হলো প্রত্যাহার। এক্ষেত্রে কিন্তু মামলা তুলে নেওয়া হচ্ছে না, বরং মামলা তোলা হচ্ছে সাময়িক সময়ের জন্য, একজনের কাছ থেকে নিয়ে আর একজনের কাছে দেওয়া হচ্ছে, এটা হলো উইথড্রল। বুঝছেন? তাহলে এবার একটু পড়া শুরু করি, দেখেন। ফৌজদারি মামলা স্থানান্তর, ট্রান্সফার অফ ক্রিমিনাল কেসেস। ফৌজদারি মামলা এক আদালত হতে অন্য আদালতে, ফৌজদারি আদালতে বা এক এলাকার ফৌজদারি আদালত হতে অন্য এলাকার ফৌজদারি আদালতে স্থানান্তরের প্রয়োজন হতে পারে। আন্ডারলাইন করবেন 525 ক থেকে 528 ধারা পর্যন্ত ফৌজদারি মামলা আপিল, স্থানান্তর, প্রত্যাহার বা তলব সম্পর্কে ফৌজদারি আদালতের ক্ষমতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। ফৌজদারি মামলা স্থানান্তরের ক্ষমতা কার কার আছে দেখেন। প্রথমে আছে আপিল বিভাগের 525 ক। কার বলেন? আপিল বিভাগের আছে 525 ক। এখন দেখেন, আমি আরেকটু কথা বলে নিই, আপিল বিভাগ কোন কোন মামলা স্থানান্তর করতে পারে। আপিল বিভাগ মানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের দুইটা বিভাগ, সবার উপর আপিল বিভাগ, তারপর হলো হাইকোর্ট ডিভিশন। তাহলে আপিল বিভাগ শুধু মামলা স্থানান্তর করতে পারে হাইকোর্ট ডিভিশনের। বুঝছেন? হাইকোর্ট ডিভিশনের যে ফৌজদারি মামলার আপিলের বেঞ্চ আছে, রিভিশনের বেঞ্চ আছে, কোয়াশমেন্টের বেঞ্চ আছে, তারপর অন্যান্য অন্য যে বেঞ্চ আছে, এই সকল ফৌজদারি মামলা এক জায়গা মামলা বা আপিল এক জায়গা থেকে আরেক জায়গা পাঠানোর জন্য দরখাস্ত করতে হবে কার কাছে? আপিল বিভাগের কাছে। 525 ক। তারপরে দেখেন হাইকোর্ট বিভাগের 526 ধারা। হাইকোর্ট বিভাগের অধীনস্থ কারা? নিচে যা আছে সকল। এখন একটা জিনিস এখানে একটু একটু বুঝে নেন, তারপরে পড়তে সুবিধা হবে। মামলা ট্রান্সফারের ক্ষেত্রে বা প্রত্যাহারের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের বস হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, অর্থাৎ প্রথম শ্রেণী হোক, দ্বিতীয় শ্রেণী হোক, তৃতীয় শ্রেণী হোক, কোন ম্যাজিস্ট্রেটের মামলা যদি আপনি প্রত্যাহার বা বদলি করতে চান, তাহলে আবেদন করতে হবে চিফ স্যারের কাছে। নর্মালি আপিলের ক্ষেত্রে প্রথম শ্রেণীরটা যায় হলো দায়রা জজের কাছে, দ্বিতীয় তৃতীয় যায় চিফ স্যারের কাছে, বাট প্রত্যাহারের ক্ষেত্রে সব যাবে কার কাছে? চিফ জুডিশিয়াল। ইভেন এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছেও যদি কোনো মামলা থাকে, এটা ট্রান্সফার আবেদন কার কাছে যাবে? চিফ জুডিশিয়াল। চিফ সেম একই ভাবে যদি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের মামলা, ধরেন ঢাকা শহরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট অনেকগুলো আছে, ধরেন 25-30টা আছে। এখন আপনি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এক থেকে কোনো মামলা যদি অন্য কোনো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে নিতে চান, আপিলের ক্ষেত্রে আমি আপিল করতাম মহানগর দায়রা জজের কাছে, কিন্তু এখানে আমি আবেদন করবো কোথায়? চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে। বোঝা গেল? আচ্ছা, এখন ধরেন যদি ভিন্ন ডিস্ট্রিক্ট হয়, তাহলে সরাসরি চলে যাবে হাইকোর্টে। ধরেন আপনি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এক থেকে ঢাকা, এক থেকে খুলনা নিতে চান মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, তাহলে ভিন্ন ডিস্ট্রিক্ট। ভিন্ন ডিস্ট্রিক্ট হলে কোথায়? হাইকোর্টে। ভিন্ন ডিস্ট্রিক্ট হলে আর কোথাও যাওয়া লাগবে না, সরাসরি কোথায়? হাইকোর্টে। বুঝতে পারছেন? এখন যদি স্বয়ং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে আপনি ন্যায় বিচার নিয়ে শঙ্কিত, চিফ স্যারের আচার আচরণ আপনার কাছে মনোভূত হচ্ছে না, তাহলে চিফ স্যারের বসকে দায়রা জজ, তাহলে আবেদন কার কাছে করবেন? দায়রা জজ। বুঝছেন? তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হলে চিফ স্যার, স্বয়ং চিফ স্যার হইলে কার কাছে? দায়রা জজ। এখন দায়রা জজের কাছে আর কার কারটা করা যায়? দায়রা জজের কাছে ওনার অধীনস্থ যারা সবারটা করা যায়, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ। এই দুইজনের মামলাও যদি আমি স্থানান্তর করতে চাই বা প্রত্যাহার করতে চাই, কার কাছে আবেদন করবো? নর্মালি অতিরিক্ত দায়রা জজের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল হয় হাইকোর্টে, কিন্তু এখানে স্থানান্তর বা প্রত্যাহারের ক্ষেত্রে অতিরিক্ত দায়রা জজের বসকে? দায়রা জজ। বুঝছেন? এখন একটা মামলা প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেটের মামলা আমি যদি করতে চাই, কার কাছে আবেদন করবো? চিফ জুডিশিয়াল। চিফ জুডিশিয়াল পার করে সরাসরি দায়রার কাছে যাওয়া যাবে না। যদি দায়রা না দেয়, যদি চিফ না দেয়, তাহলে যাবো কার কাছে? আর যদি ভিন্ন ডিস্ট্রিক্ট হয়, তাহলে হাইকোর্টে। বুঝতে পারছেন? তাহলে আমরা যে জায়গায় পড়তেছিলাম যে আপিল বিভাগ শুধু স্থানান্তর করতে পারবে কি মামলা? হাইকোর্ট বিভাগের মামলা। আর হাইকোর্ট বিভাগ পাবে নিম্ন আদালতের যা যা আছে সব, আর দায়রা জজ পারবে ওনার নিচে যারা যারা আছে তারা, নাকি?
আচ্ছা, তো আমরা 525 কটা একটু বিশেষ করে পড়ি। দেখেন, ধারা 525 ক, আপিল বিভাগের ফৌজদারি মামলা বা আপিল, গোল দেন, মামলা বা আপিল, গোল দিবেন স্থানান্তরের ক্ষমতা। মামলা বা আপিল তার মানে উনি কি কি স্থানান্তর করতে পারে? মামলা আপিল। মামলা বা আপিল কি করতে পারে? স্থানান্তর করতে পারে। একটু দাঁড়ান, এখন এখানে স্থানান্তর অর্থ কি? এখানে আপিল বিভাগ কি স্বয়ং ওই মামলা শুনতে পারবে? বলেন তো, স্থানান্তর মানে কি স্বয়ং পারবে? স্থানান্তর মানে হলো উনি হাইকোর্টের এক বেঞ্চ থেকে আর এক বেঞ্চে পাঠাবে, কিন্তু উনার নিজের কাছে কিন্তু আনবে না। বুঝেন? আর যদি এই জায়গায় স্থানান্তর না থেকে কি থাকতো, তলব, তাহলে আগে নিজের কাছে আনতো, নিজে শুনতো, নাইলে আর একজনের কাছে পাঠাইতো। বুঝেন কিনা? আচ্ছা, 525 ক ধারায় আপিল বিভাগ ফৌজদারি মামলা বা আপিল স্থানান্তরের আদেশ দিতে পারে। ন্যায় বিচার প্রসারিত করার জন্য পক্ষগণের বা সাক্ষীগণের সুবিধার জন্য আপিল বিভাগ ফৌজদারি মামলা বা আপিল হাইকোর্ট বিভাগের এক স্থায়ী বেঞ্চ থেকে অন্য বেঞ্চে অথবা হাইকোর্ট বিভাগের এক স্থায়ী বেঞ্চের এখতিয়ারাধীন যে কোনো ফৌজদারি আদালত হতে অন্য স্থায়ী বেঞ্চের এখতিয়ারাধীন যে কোনো ফৌজদারি আদালতে স্থানান্তর নির্দেশ দিতে পারে। সো এটা আমার দরকার নাই, আমি মনে করব যে হাইকোর্টের এক বেঞ্চ থেকে আর এক বেঞ্চে ফৌজদারি মামলা হোক বা আপিল হোক, এটা স্থানান্তরে নির্দেশ দিবে কে? আপিল বিভাগ। কত ধারায়? 525 ক। কথা শেষ। এখন যদি বলেন স্যার বেঞ্চ কি, হাইকোর্ট বিভাগে যে জায়গায় বিচার, ম্যাজিস্ট্রেটের তো বেঞ্চ, বিচার কার্য যে জায়গায় বসে পরিচালনা করে এটা বলে বেঞ্চ। বুঝছেন? এখন হাইকোর্ট বিভাগ কিছু কিছু বেঞ্চ শুধু ফৌজদারি আপিল শুনে, কিছু কিছু বেঞ্চ শুধু ফৌজদারি রিভিশন শুনে, কিছু কিছু বেঞ্চ শুধু কোয়াশমেন্ট শুনে, কিছু কিছু বেঞ্চ শুধু ডেথ রেফারেন্স শুনে। জি, তো আমরা চলে আসি 526 ধারা। হাইকোর্ট বিভাগের ফৌজদারি মামলা বা আপিল, বললেন ফৌজদারি মামলা বা আপিল স্থানান্তর। অ্যাকচুয়ালি আমরা নিচে আসতেছি, 526-এ স্থানান্তরও আছে, প্রত্যাহারও আছে। এই যে দেখেন নিচের লাইন পড়ি, হাইকোর্ট বিভাগ মামলা বা আপিল, এই যে গোল গোল দিবেন, স্থানান্তর বা প্রত্যাহারের আদেশ দিতে পারে। তাহলে হাইকোর্ট বিভাগ স্থানান্তরের আদেশ দিতে পারে, প্রত্যাহারের আদেশ দিতে পারে, কিন্তু আপিল বিভাগ শুধু পারে কিসের? স্থানান্তর। বুঝছেন? আচ্ছা, এখন উনি তো আদেশ তো দিবে, কিসের জন্য দিবে এটা যদি একটু দেখি। নিম্ন আদালতের রিপোর্টের ভিত্তিতে, নিম্ন আদালত ওনারা অবগত করছে যে অমুক মামলা গোপালগঞ্জ কোর্টে আসামি পক্ষে কোনো আইনজীবী আসলে আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেসি করতে দেওয়া হচ্ছে না, সো ওই জায়গায় ন্যায় বিচার ব্যাহত হচ্ছে, এই মামলাটা এখান থেকে ট্রান্সফার করে অন্য জায়গায় নেওয়া হবে। এটা হচ্ছে কি নিম্ন আদালতের রিপোর্টের ভিত্তিতে বা স্বার্থ সংশ্লিষ্ট কোনো পক্ষের আবেদনের ভিত্তিতে। স্বার্থ সংশ্লিষ্ট মানে বাদী অথবা বিবাদী। এখানে স্বার্থ সংশ্লিষ্ট যে কেউ আবেদন করতে পারে, বাদী অথবা আসামি, যে মামলা বিচারার্থে দেখা গেলো একজন আসামি, সে হলো কক্সবাজারের আসামি, আর তার মামলা হয়েছে পঞ্চগড়ে। প্রতি তারিখে তারিখে তার সারা বাংলাদেশ পাড়ি দিয়ে পঞ্চগড় যাওয়া লাগে, তাহলে সে আবেদন করতে পারে যে পঞ্চগড়ে মামলাটা নেওয়া হোক বা তার বাসার কাছাকাছি কোন জায়গা আনা হোক। বা হাইকোর্ট বিভাগ নিজ উদ্যোগে, ওনার কাছে যখন কেউই আবেদন করে নাই, বাট উনি নিজে মনে করছে যে এই মামলাটা অমুক জায়গা থেকে ওনার কাছে আনা উচিত বা অন্য কোথাও পাঠানো উচিত। তাহলে কোন মামলা বা আপিল স্থানান্তর বা প্রত্যাহারের আদেশ দিতে পারে কিভাবে? নিম্ন আদালতের রিপোর্টের ভিত্তিতে, পক্ষগণের আবেদনের ভিত্তিতে, আর কি নিজ উদ্যোগে। এবার দেখেন, কারণ 5টি কারণে হাইকোর্ট মামলা স্থানান্তর বা প্রত্যাহারের নির্দেশ দিতে পারে। 5টি কারণ, এটা আমাদের লিখিততেও লাগবে যে এই 5টা কারণ, যে কোন কোন কারণে মামলা বা আপিল স্থানান্তর বা প্রত্যাহারের আদেশ দিতে পারে। তো সর্বপ্রথম আমরা যেটা দেখব, 1 নাম্বার, এটা যদি দেখেন, এর অধস্তন কোন ফৌজদারি আদালতে ন্যায়সঙ্গত ও নিরপেক্ষ অনুসন্ধান বা বিচার পাওয়া যাবে না। হাইকোর্ট বিভাগ যদি মনে করে অধস্তন আদালত মানে ওনার নিচের যে কোনো আদালতে ন্যায় বিচার পাওয়ার সম্ভাবনা কম, তখন তিনি এটা স্থানান্তর বা প্রত্যাহারের নির্দেশ দিতে পারে। তারপরে দেখেন, কোন অসাধারণ জটিল আইনের প্রশ্ন উদ্ভব হওয়ার সম্ভাবনা আছে। কখনো কখনো
এমন সব পরিস্থিতির উদ্ভব হয় বাস্তবে বিচার করার ক্ষেত্রে যে আইনে ওই সংক্রান্ত কোনো পরিষ্কার বিধিবিধান নাই, তাহলে এরকম যদি কোনো আইনের প্রশ্ন উদ্ভব হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সেই ক্ষেত্রেও হাইকোর্ট বলতে পারে এই মামলাটা ট্রান্সফার করতে পারে বা প্রত্যাহার করে ওনার নিজের কাছে আনতে পারে। 3 নম্বরে দেখেন, যে স্থানে অপরাধ সংঘটিত হয়েছে তা পরিদর্শন করা উক্ত অপরাধের সন্তোষজনক অনুসন্ধান বা বিচারের জন্য প্রয়োজন হতে পারে। সাধারণত আমরা জানি যে অনুসন্ধান এবং বিচারের স্থান সম্পর্কে আলোচনা করছে ফৌজদারি কার্যবিধির 177 থেকে 189। অপরাধ যে জায়গায় সে জায়গায় মামলা হবে, অথবা পরিণাম বা ফলাফল দেখা দিচ্ছে সে জায়গায় মামলা হবে। এখন ধরেন একটা ঘটনা ঘটছে গোপালগঞ্জে, মারামারি হয়েছে, এখন ভিকটিমরে নিয়ে গেছে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে, ঢাকা মেডিকেল হসপিটালে সে মারা গেছে। এখন আমরা জানি মামলা গোপালগঞ্জেও হতে পারে, ঢাকায় হতে পারে, ঢাকাতেই হয়েছে, ঢাকাতে হওয়াতে কোনো আইনগত ত্রুটি নাই। কিন্তু দেখা গেল মামলার অনুসন্ধান বা তদন্ত বা বিচারের স্বার্থে এই মামলাটা কোথায় হলে ভালো হতো? গোপালগঞ্জে হলে ভালো হতো। এই পরিস্থিতিতে যদি মনে হয় যে না, প্রকৃতপক্ষে ঢাকা মামলা হতে কোনো ত্রুটি নাই, বাট এই মামলাটা যে জায়গায় ঘটনা ঘটছে সেই জায়গা হলে বেশি ভালো হতো তদন্তের স্বার্থে বা অনুসন্ধানের স্বার্থে, তাহলে সেই জায়গায়ও মামলা ট্রান্সফার করে দিতে পারে। 4 নাম্বার দেখেন, এমন ধরনের মামলা স্থানান্তরের আদেশ পক্ষসমূহের জন্য সুবিধাজনক হলে, পক্ষরা যদি মনে করে বাদী বা আসামি আবেদন করতে যে এই মামলাটা তাদের কাছে ট্রান্সফার করা হোক, তাহলে সেই ক্ষেত্রে আপনার মানে তাদের আবেদনের প্রেক্ষিতে মামলা কি করতে পারে? ট্রান্সফার করতে পারে। আর সবশেষে বলছে যে ন্যায় বিচারের জন্য এমন আদেশ প্রয়োজন বলে, ন্যায় বিচারের জন্য প্রয়োজন হলো মানে ফর এন্ডস অফ জাস্টিস। বুঝছেন? তাহলে 5টা ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ মামলা ট্রান্সফার করতে পারে। অধস্তন ফৌজদারি আদালতে ন্যায় বিচার পাওয়ার সম্ভাবনা না থাকলে, আইনের জটিল প্রশ্নের উদ্ভব হলে, অপরাধ সংগঠনের স্থান পরিদর্শনের জন্য, এমন স্থানান্তর পক্ষসমূহের জন্য কি সুবিধাজনক হলে, আর হলো ন্যায় বিচারের জন্য। কয়জনের আবেদনের ভিত্তিতে? 3 জন। 3 জন, 5টি কারণ আর আবেদন হলো 3 জন। 3 জন মানে হলো নিম্ন আদালতের রিপোর্টের ভিত্তিতে, পক্ষসমূহের আবেদনের ভিত্তিতে, আর আদালত কি স্বপ্নলিত। উপরোক্ত কারণে 526 ধারার অধীন হাইকোর্ট বিভাগ কোন মামলা বা আপিল এক ফৌজদারি আদালত হতে অন্য ফৌজদারি আদালতে স্থানান্তর করে আদেশ দিতে পারে বা নিজে বিচার করতে পারে বা মামলা বা আপিলটি কি করতে পারে? প্রত্যাহার করতে পারে। তবে এখানে একটা থিওরি আছে। থিওরিটা হলো এই যে দেখেন, একটু পড়ি, যে একই দায়রা বিভাগের এক ফৌজদারি আদালত হতে অন্য ফৌজদারি আদালতে কোনো মামলা স্থানান্তর করার জন্য প্রথমে দায়রা আদালতে আবেদন করতে হবে। একই দায়রা আদালত মানে এক জেলা, এক জেলার মধ্যে হলে প্রথমে সেই জেলার দায়রা আদালতের কাছে করতে হবে। দায়রা আদালত নাকচ করলে তারপর যাওয়া যাবে কোথায়? হাইকোর্টে। বুঝছেন? এই যে দেখেন, কিন্তু ভিন্ন ভিন্ন দায়রা আদালতে ফৌজদারি মামলা, ভিন্ন ভিন্ন দায়রা বিভাগে ফৌজদারি মামলা বা আপিল স্থানান্তরের জন্য প্রথমেই কোথায় যেতে হবে? হাইকোর্ট বিভাগে আবেদন করতে হবে। এখানে 2টা উদাহরণ আছে। 2টা উদাহরণ আমরা যদি একটু মনোযোগ দিয়ে পড়ি, দেখেন। প্রথম উদাহরণে বলেছে যে একটি মামলা যশোর দায়রা আদালতের অধীন যশোর যুগ্ম দায়রা জজ 2 বিচারাধীন আছে। বিচারাধীন আছে কোথায়? যশোর যুগ্ম দায়রা জজ 2। যদি মামলাটি আপনি দ্বিতীয় যুগ্ম দায়রা জজ যশোর হতে তৃতীয় যুগ্ম দায়রা জজ খুলনাতে স্থানান্তর করতে চান, ভিন্ন জেলা, ভিন্ন জেলা হলে কোথায় যাব? হাইকোর্টে। তাহলে আপনাকে হাইকোর্ট বিভাগে আবেদন করতে হবে। বুঝছেন? ভিন্ন বিভাগ হলেই কোথায়? হাইকোর্টে। আর উদাহরণ 2 নাম্বারটা যদি আমরা একটু পড়ি, একটি মামলা যশোর দায়রা আদালতের যুগ্ম দায়রা জজ যশোর 2 এ বিচারাধীন আছে। যদি মামলাটি আপনি দ্বিতীয় যুগ্ম দায়রা জজ যশোর হতে তৃতীয় যুগ্ম দায়রা জজ যশোরে স্থানান্তর করতে চান, তাহলে আপনাকে প্রথমে যশোর দায়রা আদালতে আবেদন করতে হবে। যদি দায়রা আদালত নাকচ করে, অতঃপর যেতে হবে কোথায়? হাইকোর্টে। বুঝতে পারছেন? তাহলে একই ডিস্ট্রিক্টের মধ্যে হলে কোথায় যেতে হবে? দায়রার কাছে। আর ভিন্ন ডিস্ট্রিক্ট হইলে জেনে রাখা ভালো, এটা বেশি ইম্পর্টেন্ট। দেখেন,
হাইকোর্ট বিভাগ যদি মনে করে মামলা স্থানান্তরের আবেদনটি মিথ্যা, তুচ্ছ বা বিরক্তিকর ছিল, তাহলে গোল দিবেন 1000 টাকার অনধিক কোনো পরিমাণ অর্থ দেওয়ার জন্য আবেদনকারীকে আদেশ দিতে পারে। 1000 টাকার অধিক এটা অ্যাকচুয়ালি ক্ষতিপূরণ। মানে ওনার কাছে মামলা স্থানান্তরে যে আবেদনটা করতে, ওনার কাছে মনে হয়েছে যে এই আবেদনটা হলো ভুয়া, এই মামলা স্থানান্তরের কোনো কারণ নাই, সে মামলায় হেরে যাবে, শুধু শুধু এই আবেদন এখন কাল বিলম্বের জন্য করতে আসছে, তাহলে কত টাকা জরিমানার আদেশ দিবে? সো এই 2025-এ অনেক সংশোধনী আসছে, এই জায়গায় আমরা টের পাই নাই, এই জায়গায় 1000-এর জায়গায় আরো বাড়ানো উচিত ছিল। 526 নিয়ে কোনো প্রশ্ন আছে নাকি ভাই? বলেন যারা আছেন বা বুঝছেন কিনা। প্রশ্ন আছে? তানভীর আলম খান। আমরা চলে এসেছি ধারা 526 খ। এই যে খটা ব্রাকেটে দিছে না, এটা ব্রাকেটে হবে না, এটা ব্রাকেট ছাড়া, কারণ এটা একটা নতুন ধারা, আর নতুন ধারার সাথে কখনো ব্রাকেটে আসেন, এটা হবে 526 খ। 526 খতে বলছে দায়রা জজের মামলা স্থানান্তরের ক্ষমতা। এই জায়গা 526 শুনেন, হাইকোর্টের স্থানান্তর প্লাস প্রত্যাহার হাইকোর্ট বিভাগ কর্তৃক দুইটাই আসে 526 ধারায়, আর দায়রা আদালত কর্তৃক মামলা স্থানান্তর আসে 526 খ, আর প্রত্যাহার আছে 528-এর 1। অর্থাৎ যে কাজটা হাইকোর্ট বিভাগ একটা ধারায় করতেছে, দায়রা জজ সেই কাজটা করতেছে দুইটা ধারায়। স্থানান্তর আসে 526 খ, আর প্রত্যাহার আছে 528-এর 1। তো বাদ বাকি সব এক, মানে হাইকোর্ট যা যা করতো দায়রা জজ কি তাই তাই করতো। এই যে দেখেন 526 খ ধারায় দায়রা জজ মামলা স্থানান্তরের আদেশ দিতে পারে ন্যায় বিচারের সাথে দায়রা জজ তার দায়রা বিভাগাধীন এক ফৌজদারি আদালতে তো অন্য ফৌজদারি আদালতে কোনো নির্দিষ্ট মামলা স্থানান্তরের আদেশ দিতে পারবে। যে কার কার রিপোর্টের ভিত্তিতে দেখেন, নিম্ন আদালতের রিপোর্টের ভিত্তিতে, স্বার্থ সংশ্লিষ্ট কোনো পক্ষের আবেদনের ভিত্তিতে, বা দায়রা জজ কি নিজ উদ্যোগে সুমোটো। অর্থাৎ মামলার কোনো পক্ষ একই দায়রা জজের দায়রা বিভাগাধীন এক ফৌজদারি আদালত হতে অন্য ফৌজদারি আদালতে কোনো নির্দিষ্ট মামলা স্থানান্তর করতে চায়, তাহলে তাকে দায়রা জজের নিকট প্রথমে 526 খতে আবেদন করতে হবে। যদি দায়রা আদালত নাকচ করে তাহলে যাইতে হবে কোথায়? 526-এ হাইকোর্টে, যদি এক দায়রা আদালতের মধ্যে হয়। আর ভিন্ন জায়গা হইলে তো সরাসরি কোথায়? বুঝছেন? তো এখানের উদাহরণ আর পড়লাম না, আমরা চলে আসি 528। দায়রা জজের মামলায় যে বললেন প্রত্যাহার, উইথড্র বা তলব বা রিকল করার ক্ষমতা। 528-এর 1 ধারার 528-এর 1 হবে অ্যাকচুয়ালি। 528-এর 1 ধারার অধীন দায়রা জজ তার অধীনস্থ যুগ্ম দায়রা জজ, এই আন্ডারলাইন করেন, যুগ্ম দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজের নিকট হতে কোনো মামলা বা আপিল তলব করতে পারে। তলব মানে প্রত্যাহার, বুঝছেন? তলব প্রত্যাহার একই। বা যে মামলা বা আপিল দায়রা জজ তাদের উপর অর্পণ করেছিল, দায়রা জজ যে মামলা বা আপিল প্রত্যাহার করে বা তলব করে সেই মামলা বা আপিল, এই যে দেখেন দায়রা জজ নিজে, আন্ডারলাইন করে, নিজে বিচার বা শুনানি করতে পারে, বা বিচার বা শুনানি করার জন্য তার অধীনস্থ অন্য কোনো আদালতে সমর্পণ করতে পারে। তাহলে ফেরদৌস সাহেব, স্থানান্তর আর প্রত্যাহারের মধ্যে পার্থক্য কি? স্থানান্তর আছে এক জায়গাতে নিয়ে অন্য জায়গায় দেওয়া, আর প্রত্যাহার হচ্ছে আগে নিজের কাছে নিচ্ছে, নিজের কাছে নিয়ে দেখতেছে বা অন্য কাউকে দেখা নিতে দিচ্ছে। ধন্যবাদ। তাহলে দায়রা জজের মামলা স্থানান্তর আছে কততে? 526 খ, আর প্রত্যাহার আছে 528-এর। বুঝছেন? আমরা সর্বশেষ যে প্রশ্ন যে টপিকটা পড়বো সেটা দেখেন ধারা 528-এর 2। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক মামলা প্রত্যাহার বা তলব, ওনাদের কাছে ট্রান্সফার করা যায় না, ওনাদের কাছে যে আবেদনটা করতে হয় সেটা প্রত্যাহার বা তলব। কি কি? চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে কোন মামলা তলবের আবেদন করবেন? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কোন মামলা তলবের আবেদন করবেন? প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী। জেলা ম্যাজিস্ট্রেটের কাছে কি তলবের আবেদন করবেন? নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে যে মামলা, ধরেন 7 ধারার মামলার ম্যাজিস্ট্রেটের কাছে মনে হচ্ছে যে ম্যাজিস্ট্রেট বায়াসড, ম্যাজিস্ট্রেটের আচার আচরণ আপনার কাছে ঠিক মনে হচ্ছে না, তাহলে ওনার এই 7 ধারার মামলা অন্য কোথাও নিতে চান, আবেদন কার কাছে করতে হবে? জেলা ম্যাজিস্ট্রেটের কাছে। 528-এর 2, 528-এর 2। তো চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট তার অধীনস্থ কোনো ম্যাজিস্ট্রেটের নিকট যে মামলা অর্পণ করেছিল সেই মামলা প্রত্যাহার বা তলব করতে পারে
এমন মামলা প্রত্যাহার বা তলব করে, এই যে দেখেন, নিজে অনুসন্ধান বা বিচার করতে পারে, মানে যার কাছে আপনি আবেদন করলেন উনি নিজে অনুসন্ধান বা কি করতে পারে, বিচার করতে পারে। অনুসন্ধান বা বিচার করার জন্য অন্য কোনো ম্যাজিস্ট্রেটের নিকট পাঠাতে। সো এই হলো আমাদের পড়া। আবার আমি একটু বলি, দেখেন, আপিল বিভাগ কর্তৃক মামলা স্থানান্তর 525 ক, হাইকোর্ট বিভাগ কর্তৃক 526, স্থানান্তর প্রত্যাহার উভয় আছে 526, দায়রা জজ কর্তৃক মামলা স্থানান্তর 526 খ, দায়রা জজ কর্তৃক মামলা প্রত্যাহার 528-1, আর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক মামলা তলব কত, 528-2, 3 না 528-2, বুঝছেন? তো আমরা বিগত বছরের একটা প্রশ্ন দেখি, দেখেন, যুগ্ম দায়রা জজ আদালত হতে একটি মামলা প্রত্যাহার করতে পারে সংশ্লিষ্ট কে? যুগ্ম দায়রা জজের বস কে? দায়রা জজ। আর সেম প্রশ্নটার উত্তর যদি ভিন্ন ভিন্ন জেলার, যদি যদি বলতো যে ভিন্ন জেলার যুগ্ম দায়রা, মানে এক জেলা যুগ্ম দায়রা জজ হতে আরেক জেলায় পাঠাইতে পারে কে? হাইকোর্ট। 2 নম্বর প্রশ্নটা দেখেন, কোন জেলার ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন মামলা অন্য জেলায়, দেখছেন, অন্য কোন জেলায়, অন্য কোন বলতেন, অন্য কোন জেলায় অবস্থিত ম্যাজিস্ট্রেট আদালতে স্থানান্তর করার দরখাস্ত কোন আদালতে করতে হবে? কোথায়? তো এখানে এই যে যা পড়লাম, এখানে অনেক জিনিস উজ্জ আছে। উজ্জ মানে হলো এই জিনিসটা খোলাখুলি জায়গা বলে নাই। ধরেন এই জায়গা কি বলছে যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে কোন কোন আবেদন করতে হবে, নাই। বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে কোন কোন আবেদন করতে হবে, বলা নাই। আচ্ছা, তাহলে আমরা সেলফ প্র্যাকটিসে যা যা আছে এগুলো পড়বেন, সবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে 9 আর 10 নাম্বার এই দুইটা প্রশ্ন বিবিআই। 9 আর 10, হাইকোর্ট বিভাগ যদি মনে করে মামলা স্থানান্তরের আবেদনটি মিথ্যা, তুচ্ছ বা বিরক্তিকর ছিল, তাহলে অনধিক 1,000 টাকা জরিমানা দেওয়ার জন্য আবেদনকারী নির্দেশ দিতে পারে। কত টাকা? 1,000 টাকা। আর একটা প্রশ্ন হলো, আমরা ভেতরে পড়ি নাই, বাট এটাও ইম্পর্টেন্ট, সেটা হলো যে 526 ধারায় ফৌজদারি মামলা স্থানান্তরের আবেদন করার ক্ষেত্রে বিচারিক আদালত অনধিক 1,000 টাকার বন্ড সম্পাদন করার নির্দেশ দিয়ে মামলা কার্যক্রম মুলতবি রাখতে পারে। অনধিক কত টাকা? বন্ডের কথা মানে আপনি মামলা যে স্থানান্তর করতে চান, আদালতে জানাচ্ছেন যে আমি মামলা স্থানান্তর আবেদন করছি, আমার এই মামলা কার্যক্রম স্থগিত করা হোক, সেক্ষেত্রে আপনার বন্ড দিতে হবে ওই আদালতে। কত টাকার? 200 টাকার। এই দুইটা ইম্পর্টেন্ট ভিভিআই। যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি একটু ওয়ালাইকুম আসসালাম। ইন্টারাপ্ট করলাম। ওই বলেন। স্যার, যে প্রত্যাহার আর স্থানান্তর, এটা আরেকটু যদি ছোট করে বলতেন, আমি বুঝছি কিন্তু ওভাবে ধরতে পারিনি। স্থানান্তর মানে হলো আপনার কাছে একজন নালিশ করছে যে নালিশ করার অর্থ হলো যদি স্থানান্তরের জন্য আবেদন করে, তাহলে আপনি ওই মামলাটা আপনার অধীনস্থ যে ম্যাজিস্ট্রেটের কাছে আছে ওই ম্যাজিস্ট্রেট থেকে আর একজনের কাছে পাঠাবেন। ওই মামলা আপনার কাছে আনার দরকার নাই। এটা হলো স্থানান্তর। স্থানান্তর মানে হলো যার কাছে নালিশ করলো সে ওই মামলাটা নিজের কাছে আনবে না, বরং এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাবে। এটা হলো স্থানান্তর। আর প্রত্যাহার অর্থ হলো যে যদি আপনার কাছে প্রত্যাহারের আবেদন করে, তাহলে ওই জিনিসগুলো আপনার, ওই মামলাটা আগে আপনার কাছে আনতে হবে, তারপরে হয় আপনি নিজে শুনবেন, নাহলে আর একজনের কাছে পাঠাবেন। এটা হলো প্রত্যাহার। অর্থাৎ প্রত্যাহারের ক্ষেত্রে যার কাছে নালিশ করা হয় সে ওই মামলাটা আগে তার কাছে আনবে, নিজে বিচার করবে বা অন্য কোথাও পাঠাবে। আর স্থানান্তরের ক্ষেত্রে ওটা আনবে না, এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাবে। এই হলো কথা। বুঝতে পারছেন? হ্যালো? জি স্যার। জি স্যার, মানে মানে স্থানান্তর মানে তো স্থানান্তর পাঠিয়ে দিবে, কিন্তু প্রত্যাহার মানে প্রথমে নিজের কাছে আনবে, তারপর সেটাকে অন্য জায়গায় পাঠাবে। নিজেও সেটা শুনানি করতে পারে বা অন্য কোথাও পাঠাতে পারে, পারে। এটা হলো প্রত্যাহার। পাঠাতে পারে। এটা হচ্ছে প্রত্যাহার। ওকে। আর স্থানান্তর জাস্ট ডিরেক্ট স্থান, মানে পাঠিয়ে দিবে আর কি, এক জায়গা থেকে অন্য জায়গায়। জি জি। আচ্ছা, আমরা এই আকিনুর সাহেব, কোনো প্রশ্ন আছে? কিছু নাই?
আখিনুর, ধরেন আপনার মুরগির 3টা খাঁচা আছে, মুরগির খাঁচা আছে, ওই খাঁচার ভিতরে মোরগ মুরগি দুইজনই বাস, মানে দুই প্রকারের, দুই শ্রেণী বাস করে, অনেক 10টা মোরগ, প্রতিটা খাঁচায় 10টা মোরগ 10টা মুরগি আছে, তাহলে 3 খাঁচায় কয়টা আছে? 20 কয়টা? 60টা। এখন আপনি তো বাড়ির মালিক, এক মোরগ এসে আপনার কাছে নালিশ করছে যে অমন মুরগির জ্বালায় তো আমরা কেউ থাকতে পারতেছি না, ট্রান্সফারের আবেদন করছে, তাহলে ট্রান্সফারটা কেমনে করবেন বলেন? ওই মুরগিরে এক খাঁচা থেকে আরেক খাঁচায় কি দিয়ে দিবেন, এটা হলো ট্রান্সফার। আর যদি প্রত্যাহার আবেদন করে, তাহলে মুরগিরে আগে আপনার কাছে আনবেন, আইনে আগে ওরা বুঝাবেন যে তুমি এটা করো না বাবু, বা আর একজনের কাছে পাঠাবেন। ট্রান্সফার মানে হলো এক জায়গা থেকে আরেক জায়গা পাঠানো, আর তলব মানে কি আগে নিজের কাছে এনে বুঝাবে, পরে অন্য কোথাও পাঠাবে। ধন্যবাদ। দেখেন, সম্পত্তি হস্তান্তর বিষয়ে ধারা 516 ক থেকে 525 অফ ডিসপোজাল অফ প্রপার্টি। ডিসপোজ শব্দের অর্থ হচ্ছে নিষ্পত্তি করা, বুঝছেন? ডিসপোজ মানে কি? নিষ্পত্তি করা। তো ফৌজদারি কার্যবিধি দেখেন 516 ক থেকে 525 ধারা পর্যন্ত সম্পত্তি হস্তান্তর বিষয়ে আদালতের ক্ষমতা আলোচনা করা হয়েছে। 516 ক ধারায় আদালত সম্পত্তি হেফাজতে রাখার আদেশ দিতে পারে যদি যে সম্পত্তি বিষয়ে কোনো অপরাধ সংঘটিত হয়েছে বলে মনে হয়। সাধারণত ধরেন জি যখন কোনো আমি তো ক্লাস করি লেখাপড়া করি। দেখেন, সাধারণত যখন কোনো অপরাধ সংঘটিত হয়, তখন ওই অপরাধের সাথে ব্যবহৃত সম্পত্তিগুলো জব্দ করা হয়। কিভাবে? ধরেন একজন ছিনতাইকারী একটা গাড়ি ছিনতাই করে পালাচ্ছিল, তাহলে এখন ছিনতাইকারী ধরা পড়ছে, এখন গাড়িটাও সাথে সাথে আদালত কি করবে? জব্দ করবে, বুঝতেন? এখন গাড়ির মালিক তো আর ছিনতাইকারী না, গাড়ির মালিক তো একজন আছে নাকি? এখন যিনি গাড়ির মালিক, তিনি ওই গাড়ি ওনার হেফাজতে নেওয়ার জন্য ফৌজদারি কার্যবিধিতে 2টা ধারা আছে। হেফাজতে নেওয়ার জন্য যদি মামলা চলাকালীন সময় জিম্মায় নিতে চায়, কোর্টে করে জিম্মায় দরখাস্ত, হেফাজতে বা জিম্মায় নেওয়ার দরখাস্ত, কোর্টে কোনো ধারা উল্লেখ করা হয় না। তো যদি মামলা চলাকালীন সময় জিম্মায় নিতে চান, তাহলে দরখাস্ত দিতে হবে 516 কতে, বুঝছেন? আর যখন রায় হয়ে গেছে, তখন দরখাস্ত দিতে হবে 517, বুঝছেন? মামলা চলাকালীন সময়ে জিম্মায় নেওয়ার দরখাস্ত দিতে হবে কত ধারায়? 516 কতে। আর যখন মামলা বিচার হয়ে গেছে, তখন দিবে কততে? 517। এখন একটা শুনেন, অপরাধ সংগঠনের সাথে সাথে যে সকল জিনিস জব্দ করা হলো, এই জিনিসগুলো কোর্ট কি করবে? এটা নির্দিষ্ট ধরাবাঁধা কোনো নিয়ম নাই, এক এক ক্ষেত্রে এক এক জিনিস করবে। কিভাবে? যদি যদি এই যে 60 কেজি গাঁজা উদ্ধার হয়, তাহলে গাঁজা উদ্ধার হওয়ার পরে ওই গাঁজা আদালত নিয়ে কি করে ফেলবে? ধ্বংস করে ফেলবে নাকি? ওই গাঁজা কি আসামি পরে চাবে যে আমার গাঁজা আমার জিম্মায় নেওয়ার আবেদন? এটা হবে না, কারণ এটা অবৈধ জিনিস, এটা করবে ধ্বংস, বুঝতেন? যদি গাড়ি হয়, গাড়ি হইলে যদি এই গাড়ির মালিককে সে যদি কাগজপত্র দেখাইতে পারে, তাহলে তারা ওই গাড়ি কি দিবে? ফেরত দেবে। আর যদি গাড়ি কার, জীবনের কেউ কাগজপত্র দেখাইতে পারে না, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করবে, এরপরে ওইটা বাজেয়াপ্ত করে নিলামে বিক্রি করে দিবে, বুঝছেন? তাহলে দেখেন, ধ্বংস করতেছে, যার সম্পত্তি তার কাছে ফেরত দিচ্ছে, অথবা আদালত এটা বিক্রিও করে দিতে পারে। আর কিছু কিছু সম্পত্তি আছে যেগুলা পচনশীল গুলো আর অপেক্ষা করার দরকার নাই, ওই উদ্ধার করার সাথে সাথে ওই বিক্রি করে টাকা পয়সা রেখে দেবে, যদি কেউ ফেরত চায় তাহলে সেটা দিলে দিতে পারে। ধরেন এই যে ছিনতাইকারী 1 ট্রাক জিলাপি ছিনতাই করছে, এখন পুলিশ ওইটা ছিনতাইকারী ধরছে আর জিলাপি, তাহলে জিলাপিকে আজীবন রেখে দেবে? রেখে দিলে তো যে ফুলে নষ্ট হয়ে যাবে। তাহলে জিলাপির কাজ হচ্ছে কি? নিজে কিছু খাবে, যা আছে এটা বিক্রি করে টাকা রেখে দিতে হবে। এই যে এবার একটু পড়ি, দেখেন
আপনারা তো জিলাপির কথা শুনে হাসতেছেন। ঢাকা ওই যে 5 স্টার হোটেল গুলোতে জিলাপির কেজি আছে 4-5 হাজার টাকা। ওরা কি দিয়ে বানায় আল্লাহ জানে, কিন্তু কেজি কেজি অনেক জায়গায় আছে 4-5 হাজার। যাই হোক, দেখেন, যে সম্পত্তি বিষয়ে কোনো অপরাধ সংঘটিত হয়েছে বলে মনে হয়, যে সম্পত্তি কোনো অপরাধের জন্য ব্যবহার করা হয়েছে এবং উক্ত সম্পত্তি আন্ডারলাইন করবেন, অনুসন্ধান বা বিচারের সময় ফৌজদারি আদালতে কি করা হলে, হাজির করা হলে। যদি সম্পত্তিটি, এই যে দেখেন, প্রাকৃতিক কারণে কি হয়, ক্ষয়শীল হয়, যে কথা বলতেছিলাম, জিলাপির কথা বললাম, প্রাকৃতিক কারণে ক্ষয়শীল হয়, তাহলে আদালত উক্ত সম্পত্তি বিক্রয় করার বা অন্য কোনো উপায়ে হস্তান্তর করার আদেশ দিতে পারে। আর 516 ক ধারার গোল দিবেন আপিলযোগ্য না। এখন ওই যে 3 নাম্বার পয়েন্টটা দেখেন, 3 নাম্বার পয়েন্টে কি বলছে, অনুসন্ধান বা বিচারের সময়। তো অনুসন্ধান বা বিচারের সময় হাজির করা হলে এই যে বিক্রয় করার বা অন্য কোনো উপায় হস্তান্তর করার নির্দেশ দিল, এই নির্দেশটা দিচ্ছে কততে, 516 কতে। 516 ক ধারার আদেশ আবার আপিলযোগ্য না, কিন্তু এর বিরুদ্ধে কি করা যায়, রিভিশন করা যায়। তাহলে মামলা চলমান থাকা অবস্থায় যদি আপনি জিম্মাই নেওয়ার আবেদন করেন, কত দাঁড়ায়, 516 ক। আর 516 কতে যে আদেশ দিবে, এর বিরুদ্ধে কি করা যাবে, রিভিশন করা যাবে। জেনে রাখা ভালোতে আমরা যদি একটু পড়ি, দেখেন, 517 ধারা বললেন, 517 ধারা অনুযায়ী যখন কোনো ফৌজদারি আদালত কোনো অপরাধের গোল দেবেন, অনুসন্ধান বা বিচার সমাপ্ত হয়। অনুসন্ধান বা বিচার কি হয়, সমাপ্ত হয়। আগেরটা ছিল অনুসন্ধান বা বিচার কি চলে, আর এটা হলো অনুসন্ধান বা বিচার সমাপ্ত হয়। উক্ত অপরাধে যে সম্পত্তি বা দলিল বিষয়ে অপরাধটি সংঘটিত হয়েছে বলে আদালত মনে করে, আদালত উক্ত সম্পত্তি বা দলিল গোল দিবেন ধ্বংস, বাজেয়াপ্ত বা অর্পণের মাধ্যমে হস্তান্তর করার নির্দেশ দিতে পারে। ধ্বংস করে কোনটা, ওই যে গাঁজা নিষিদ্ধ জাতীয় গাঁজা, ফেন্সিডিলিয়া, বা এটা করবে ধ্বংস। বাজেয়াপ্ত করবো, গাড়ির প্রকৃত মালিক দেখাইতে পারেন নাই, তাহলে ওটা হবে কি, বাজেয়াপ্ত। আর অর্পণ, প্রকৃত মালিক দেখাইতে পারছেন, এটা তারে দিয়ে দিবে, এটা হলো কি, অর্পণ। বুঝছেন? তাহলে আপনারা কি 516 ক আর 517 পার্থক্য বুঝতে পেরেছেন? 516 ক আবেদন করবে কখন, মামলা চলাকালীন সময়। আর যখন 516 ক হলো আপিল অযোগ্য, রিভিশন। আর 517 হলো আপিল যোগ্য, 517 বিরুদ্ধে আপিল করা যাবে। সো আমাদের নামাজের বিরতি, আবার এসে আমরা বাকিটা পড়বো ইনশাল্লাহ। আচ্ছা, বিরতির পর আমরা পড়া শুরু করি। দেখেন, তো জিম্মাই নেওয়ার আবেদন করতেছে মামলা চলাকালীন সময়ে 516 কতে, আর মামলা যখন নিষ্পত্তি হয়ে গেছে তাহলে 517। আচ্ছা, আবেদন তো করলো, এখন আবেদন করার পরে এই যে যে সম্পত্তি জব্দ করছে, এগুলা রিলেটেড কি কি করে, মানে কি কি প্রসিডিউর ফলো করে ধ্বংস করবে বা অর্পণ করবে বা বাজেয়াপ্ত করবে, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করছে 523 ধারায়। দেখেন, 523 ধারায় বলেছে, চোরাই মাল বা 51 ধারার অধীন সম্পত্তি জব্দ করার পর পুলিশ যে পদ্ধতি অনুসরণ করবে, 51 ধারা অনুসারে পুলিশ কর্তৃক জব্দকৃত সম্পত্তি বা চোরাই মাল বলে সন্দেহযুক্ত সম্পত্তি বা কোনো সম্পত্তি এমন অবস্থায় পাওয়া গেছে যা কোনো অপরাধ সংগঠনের সন্দেহ সৃষ্টি করে, সেই সম্পত্তির বিষয়ে পুলিশ বিষয়টি ম্যাজিস্ট্রেটকে অবগত করবে। মানে উনি যাই জব্দ করুক না কেন, সর্বপ্রথম অবগত করবে কাকে, ম্যাজিস্ট্রেটকে। এমন সম্পত্তির আন্ডারলাইন করবেন, দাবিদার যদি পরিচিত হয় তাহলে ম্যাজিস্ট্রেট উক্ত সম্পত্তি তাকে অর্পণের জন্য নির্দেশ দিবে। মানে ওই যে যদি জিম্মাই নেওয়ার আবেদন করে, যদি দাবিদার কি হয়, পরিচিত হয়, আর সে তার গাড়ির ইঞ্জিন নাম্বার, চেসিস নাম্বার, কাগজপত্র সব দেখাইছে, তাহলে তার গাড়ি তারে অর্পণ করে দিবে। যদি দাবিদার ব্যক্তি অজানা হয়, ম্যাজিস্ট্রেট এমন সম্পত্তি আটক রাখবে এবং আন্ডারলাইন করবেন, ক্রোকের আদেশ দিবে। ক্রোক মানে আটক রাখবে, মানে ক্রোক করলো। এবং যে ব্যক্তি এমন সম্পত্তির দাবিদার, তাকে উক্ত সম্পত্তি ক্রোকের আদেশের তারিখ হতে আন্ডারলাইন করবেন, 1 মাসের মধ্যে হাজির হয়ে তার দাবি প্রতিষ্ঠার জন্য আদেশ দিবে। তাহলে ক্রোকের কতদিনের মধ্যে হাজির হওয়ার, 1 মাসের মধ্যে হাজির হয়ে তার দাবি প্রতিষ্ঠার নির্দেশ দিবে। ক্রোক যদি আজকে দেয়, তাহলে আজকে থেকে 1 মাসের মধ্যে হাজির হয়ে তার দাবি প্রতিষ্ঠার আদেশ দিবে। যদি কোনো
দাবিদার এমন মেয়াদের মধ্যে এমন সম্পত্তিতে কোনো দাবি প্রতিষ্ঠা না করে এবং যে ব্যক্তি দখলে এমন সম্পত্তি পাওয়া গেছে সে যদি দেখাতে ব্যর্থ হয় যে এটা সে বৈধভাবে অর্জন করেছে, মানে যার কাছে গাড়ি পাওয়া গেল সেও কোনো কাগজপত্র দেখাইতে পারে নাই, আবার অন্য কেউ কোনো কিছু দেখাইতে পারে নাই, তাহলে এমন সম্পত্তি সরকারের হেফাজতে চলে যাবে। কত ধারা? 524। তো আপনার ধারা মনে না রাখলেও চলবে, জাস্ট মনে রাখেন ক্রোকের কত মাসের মধ্যে 1 মাসের মধ্যে দাবি প্রতিষ্ঠা করবে, এর মধ্যে যদি সে হাজির না হয় তাহলে সরকারের হেফাজতে চলে যাবে। তো এখন আমরা যদি জেনে রাখা ভালোতে আসি, ক্রোক আদেশের তারিখ হতে 1 মাসের মধ্যে হাজির হয়ে দাবিদার কোনো সম্পত্তিতে এমন দাবি প্রতিষ্ঠা করতে পারবে, এবং এই 1 মাসের মধ্যে দাবি প্রতিষ্ঠা না করলে এবং যদি কোনো দাবিদার 6 মাসের মধ্যে হাজির না হয় তখন এই সম্পত্তিটি সরকার হেফাজতে চলে যাবে। এ জায়গায় একটু কন্ট্রোভার্সিয়াল, মানে বলতেছে ক্রোকের কয় মাসের মধ্যে প্রতিষ্ঠা করতে হবে? 1 মাস, কিন্তু 6 মাস পর্যন্ত দেখবে, 6 মাস পর্যন্ত যদি কেউই না আসে তাহলে চলে যাবে কার হেফাজতে? সরকার হেফাজতে। ধন্যবাদ। মিলন কি বলেন, স্থাবর না অস্থাবর? কি কয় জি স্যার? কি উনি জিজ্ঞেস করছে স্যার এই সম্পত্তি কি স্থাবর না অস্থাবর, আপনাদের মন কি বলে? অপরাধ সংগঠনে কি সম্পত্তি ব্যবহৃত? অস্থাবর। টাকা পয়সা, মোবাইল, স্বর্ণের চেন, গাড়ি, টেলিভিশন, নাকি? ওই জায়গায় বলছে চোরাই মাল জব্দ করা যায়, স্থাবর সম্পত্তি জব্দ করা যায়? জব্দ করে তো সবসময় কি সম্পত্তি? অস্থাবর সম্পত্তি। বুঝছেন? ধন্যবাদ জিজ্ঞাসা করছেন। আমরা চলে আসি বিগত বছরের প্রশ্ন। 1 নম্বর প্রশ্নটা দেখেন, কোন জব্দকৃত সম্পত্তির দাবিদার ড্যাশের মধ্যে দাবি না করলে সেটি সরকার হেফাজতে চলে যাবে 6 মাস। ঠিক আছে, 6 মাসে উত্তর কাউন্ট করেন। আচ্ছা 2 নাম্বারটা দেখেন, কতদিন আমরা পড়ছিলাম এটা? জামিননামা বাজেয়াপ্তির ক্ষেত্রে মুচলেকাবদ্ধ ব্যক্তি কর্তৃক জরিমানার টাকা পরিশোধ করা না হলে তাকে কত সময় পর্যন্ত দেওয়ানি কারাগারে আটক রাখা যাবে? 514 ধারা, মনে আছে? এবং 514 ধারায় জামিননামা বাজেয়াপ্তির ক্ষেত্রে কোন ধরনের সম্পত্তি ক্রোক করতে পারে? শুধুমাত্র অস্থাবর। খেয়াল করেন। তারপরে 3 নাম্বার প্রশ্নটা যদি দেখেন, ফৌজদারি কার্যবিধির কোন ধারার মধ্যে সম্পত্তি বা দলিল বাজেয়াপ্ত করা হয়? এই জায়গায় সম্পত্তি বা দলিল বাজেয়াপ্ত করা হয় নরমালি 517-তে। ঠিক আছে, 517 যখন মামলা শেষ, বিচার শেষ, তখন হয় যাত্রা তারে অর্পণ করবে, না হলে বাজেয়াপ্ত করবে, নাহলে ধ্বংস করবে। সেলফ প্র্যাকটিসের 3 নাম্বার প্রশ্নটা যদি আমরা পড়ি, ফৌজদারি কার্যবিধির 517 ধারার অধীন যে সম্পত্তি কোনো অপরাধ সংগঠনে ব্যবহার করা হয়েছে তা হস্তান্তরের আদেশ দিলে উক্ত আদেশ স্থগিতের আদেশ দিতে পারে কে? উত্তর হবে আপিল আদালত। আপনি মনে রাখবেন যে 516 কয়ের বিরুদ্ধে করা যায় রিভিশন, আর 517 বিরুদ্ধে করা যায় কি? আপিল। আচ্ছা, তারপরের প্রশ্নটা ইম্পর্টেন্ট, যদিও একটু অস্পষ্ট দেখা যাচ্ছে, যে ফৌজদারি কার্যবিধির কত ধারা অনুযায়ী চিকিৎসক সাক্ষীকে তলব করার জন্য আদালত সমন দিতে পারে? 509। চিকিৎসক সাক্ষী বুঝেন? ওই যে মেডিকেল সার্টিফিকেট দিল যে ডাক্তার, উনি তো মেডিকেল সার্টিফিকেট দিতে, বাট সাক্ষ্য গ্রহণের সময় ওনারে সাক্ষী হিসেবে তলব করতে হবে, অমুক দিন আপনার সাক্ষ্য প্রদান করতে হবে। এই তলব করবে কত ধারায়? 509 ধারায়। কত ধারা? 509। এটা ইম্পর্টেন্ট। তারপর একটা ইম্পর্টেন্ট দেখেন, যে সিভিল সার্জন বা চিকিৎসক ময়নাতদন্তের প্রতিবেদন প্রদান করে নিম্নলিখিত কোন ক্ষেত্রে তার অনুপস্থিতিতেও উক্ত প্রতিবেদন সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যায়? মানে যিনি এই এমসি সার্টিফিকেট দিল বা মেডিকেল সার্টিফিকেট দিল বা পোস্টমর্টেম রিপোর্ট দিল, তিনি যদি মারা যায়, দেখেন তিনি যদি মারা যায়, তিনি যদি সাক্ষ্য দিতে অক্ষম হয় বা বাংলাদেশের বাইরে অবস্থান করে বা তাকে আনার সময় ও ব্যয় সাপেক্ষ হয়, তাহলে উনি যেটা দিছে ওটাই সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। এটা হলো উপরের সবগুলো। এটা বলা আছে কততে? 509 ক। 509 ক। তারপর একটা ইম্পর্টেন্ট,
ফৌজদারি কার্যবিধির কত ধারায় পূর্ববর্তী দণ্ড বা খালাস প্রমাণের পদ্ধতি আলোচনা করা হয়েছে? 511। একটু শুনেন। এই তানভীর সাহেব, ডাবল জিওপার্টি কি, রেস জুডিকাটা কি বলেন তো? বলে দেন। একই বিষয় নিয়ে একটা মামলা যখন নিষ্পত্তি হয়, হুম, একই পক্ষ ওই একই বিষয় নিয়ে পুনরায় মামলা করতে পারবে। ধন্যবাদ। এখন ফৌজদারি মামলায় প্রথম মামলায় আসামিরে হয় দণ্ড পাইছে নাইলে খালাস পাইছে। এরপর ধরেন সে খালাস পাইছে, এরপর তার বিরুদ্ধে আবার ওই বিষয় নিয়ে মামলা করছে। এখন দ্বিতীয় মামলায় সে যায় তো বলবে যে ওনার যে এই যে আমার এই মামলা আগে একবার বিচার হয়ে গেছে, এখন সে কি মুখ দিয়ে বললে হবে? না, সে তো ওই মামলার রায় দেখাইতে হবে, এই যে আমার মামলার রায়। এই কথাটাই বলা আছে 511। আর সে যদি বলে যে আমি এই দণ্ড খাটছি, আমি এই সাজা খাটছি, তাহলে ওই যে আমি যে কারাগারে ছিলাম, আমি যে সাজা খাটছি, ওই জায়গা থেকে নকল আনতে হবে যে আমি সাজা খাইতে এত তারিখে বেরোছি, এই যে আমার সেই প্রমাণ, অমুক মামলা। বুঝছেন? তাহলে পূর্ববর্তী দণ্ড বা খালাস শুধু মুখে প্রমাণ করলেই হবে না। আমরা যদি ব্যাখ্যাটা পড়ি, ফৌজদারি কার্যবিধির 511 ধারা অনুসারে পূর্ববর্তী দণ্ড বা খালাস প্রমাণ করা যাবে যে কর্মকর্তার অধীন পূর্ববর্তী খালাস বা দণ্ডের রেকর্ড ছিল, সেই কর্মকর্তা পূর্ববর্তী দণ্ড বা খালাসের সত্যায়িত সারাংশ, দেখছেন, সত্যায়িত সারাংশ দিলে তা উক্ত দণ্ড বা খালাসের প্রকৃত কপি বলে গণ্য হবে। দণ্ডের ক্ষেত্রে যে কারাগারে দণ্ড কার্যকর করা হয়, আন্ডারলাইন করেন, যে কারাগারে দণ্ড কার্যকর করা হয়েছিল সেই জেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা দ্বারা স্বাক্ষরিত সার্টিফিকেট দ্বারা বা যে সোপর্দের ওয়ারেন্ট অনুসারে শাস্তি প্রদান করা হয়েছিল তা পেশ করার মাধ্যমে। তারপর একটা ইম্পর্টেন্ট দেখেন, কোন ব্যক্তির সাক্ষ্য গ্রহণ বা জবানবন্দি গ্রহণ করার জন্য ফৌজদারি কার্যবিধির কোন ধারায় আদালত কমিশন নিয়োগ করতে পারে? কমিশন শব্দটা বলতেন, কমিশন নিয়োগ করতে পারে কোন ধারায়? কমিশন নিয়োগ করতে পারে 503 ধারায়। কমিশন আসলে কি? কমিশন হলো যে একজন ব্যক্তির সাক্ষ্য গ্রহণ করা দরকার, এখন সে আদালতে আসতে পারতেছে না, সে অসুস্থ, সরকারি কর্মকর্তা বা অনেক দূরে আছে, তখন আদালত তো তার কাছে যাইতে পারতেছে না, কিন্তু আদালত কাউরে নিয়োগ করে পাঠাইছে যে যাও তুমি অমুকের সাক্ষ্য গ্রহণ করে নিয়ে আসো। ওই যে যারা নিয়োগ করলো এটারে বলে কি? কমিশন। তাহলে আদালত সাক্ষ্য গ্রহণের জন্য, ফৌজদারি আদালত সাক্ষ্য গ্রহণের জন্য কমিশন নিয়োগ করে কততে? 503 ধারায়। এরপরে যদি দেখেন 8 নম্বর প্রশ্ন, সাক্ষীর জবানবন্দি গ্রহণের জন্য সাক্ষীকে আদালতে হাজির হওয়া থেকে অব্যাহতি দিতে পারে। জবানবন্দি গ্রহণের জন্য আদালতে হাজির হওয়া থেকে সাক্ষীর অব্যাহতি দেয়, এটাও 503। তো কমিশন নিয়োগও 503, আর আদালতে হাজির হওয়া থেকে অব্যাহতি দেয়, এটাও কত? 503। সর্বশেষ যদি আপনার বইতে প্রশ্ন না থাকে তাহলে লিখে রাখবেন 503-এ কমিশন বা আদালতে হাজির হওয়া থেকে সাক্ষীকে অব্যাহতি, একই কথা। সর্বশেষ যে প্রশ্নটা ইম্পর্টেন্ট, 508 ধারায় বলছে যে কমিশন বলবৎ এবং ফেরত আসার উদ্দেশ্যে অনুসন্ধান, বিচার বা মামলার কোনো কার্যক্রম মুলতবি রাখা যেতে পারে। মানে আপনি কমিশন তো গেছে, কমিশন তো সাক্ষ্য গ্রহণ, সাক্ষ্য নিতে গেছে, এখন মামলার কার্যক্রম কতদিন মুলতবি রাখবে? সুনির্দিষ্ট যুক্তিসঙ্গত সময়ের জন্য। এ জায়গায় বলা নাই যে 30 দিন, 40 দিন, 50 দিন, নির্দিষ্ট সুনির্দিষ্ট সময়ের জন্য এটা মুলতবি রাখতে পারে। তাহলে তানভীর আলম খান, কমিশন কাকে বলে? কমিশন হচ্ছে সাক্ষী গ্রহণ বা অন্য কোনো কার্যক্রম আদালতের প্রতিনিধির মতো। ধন্যবাদ। এই মাহবুব সাহেব, কমিশন নিয়োগ করে কত ধারায় ফৌজদারি কার্যবিধিতে? কেবল করছি, কেবল বল পারবেন, মাত্র বললাম 2 মিনিট আগে। লুৎফর সাহেব 503 ধারায়। আর লুৎফর সাহেব বলেন তো রিসিভার নিয়োগ করে কত ধারায় ফৌজদারিতে? পূর্ণ রিসিভার নিয়োগ করে কত ধারায়? 134। তাহমিনা 148, কাছাকাছি বলেন। 146 আর 88, 146 আর 88। প্রভাস বলেন রিসিভার আর কমিশনের মধ্যে পার্থক্য কি? জি, কমিশন হলো আদালতের কাজটা করে, আর রিসিভার হলো আদালতের নির্দেশে কোনো নির্দিষ্ট কাজ করে। যে কাজটা করার দায়িত্ব আদালতের না, কিন্তু আদালত কাউরি দিয়ে করায়।
ওই যে ক্রোক করলো, প্রকৃতি সম্পত্তি দেখাশোনার দায়িত্ব দিবে রিসিভারকে, কিন্তু সাক্ষ্য গ্রহণের দায়িত্ব আদালতের, কিন্তু আদালত করতে পারতেছে না, তখন সাক্ষ্য গ্রহণের দায়িত্ব যদি আরো কারো কাছে অর্পণ করে, এটা বলে কি? কমিশন। তো আপনাদের একটা এডিশনাল পেজ দিছিলাম বিবিধ নোট, ওই নোটটা বের করেন, আমরা এখন ওইটা পড়বো। আপনি পাইছিলেন? আচ্ছা, এই জায়গায় আছে নাকি দেখেন তো শাকিল, এর ভিতরে আছে বোধ হয়। আচ্ছা, না পেলে আমি দিচ্ছি। একটু পড়ে ফেলি ঝটপট। বলতে 1898 এর চ্যাপ্টার 34-এর মানে অধ্যায় 34-এর ধারা 464 থেকে 475 পর্যন্ত পাগল, উন্মাদ বা মানসিক ভারসাম্যহীন ব্যক্তি বা লুনাটিকের বিচার সম্পর্কে আলোচনা করা হয়েছে। 464 থেকে কত? 475। কে কে পাগল, উন্মাদ বা মানসিক ভারসাম্যহীন ব্যক্তি? সো এখানে প্রথমত প্রশ্ন আসতে পারে যে পাগল, উন্মাদ বা মানসিক ভারসাম্যহীন ব্যক্তির বিচার পদ্ধতি কত অধ্যায় আছে? 34। কত অধ্যায় থেকে কত, কত ধারা থেকে কত ধারা? 464 থেকে 475। তো প্রথমে দেখি 464 ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট গোল দিবেন, ম্যাজিস্ট্রেট কোন মামলার গোল দিবেন অনুসন্ধান বা বিচারকালে। ম্যাজিস্ট্রেট যখন কোন মামলার অনুসন্ধান বা কি করতেছে, বিচারকালে কোন অভিযুক্তকে উন্মাদ, পাগল বা মানসিক ভারসাম্যহীন বলে সন্দেহ হলে সংশ্লিষ্ট জেলার আন্ডারলাইন করেন সিভিল সার্জন বা মেডিকেল অফিসারের মাধ্যমে উক্ত অভিযুক্তকে পরীক্ষা করিয়ে অভিযোগের সত্যতা পেলে উক্ত ম্যাজিস্ট্রেট উক্ত মামলার কার্যক্রম স্থগিত রাখতে পারে। এখানে বেশ কতগুলো বিষয় আছে। বলবে যে 464 ধারায় কার্যক্রম কার ক্ষেত্রে প্রদত্ত? ম্যাজিস্ট্রেট। মামলার কোন পর্যায়ে? অনুসন্ধান বা বিচারকালে যদি তিনি লক্ষ্য করেন কেউ হচ্ছে পাগল, উন্মাদ বলে সন্দেহ হচ্ছে, পরীক্ষা করাবে কারে দিয়া? সিভিল সার্জন বা মেডিকেল অফিসার দিয়ে পরীক্ষা করাবে এবং মামলার কার্যক্রম কি রাখবে? স্থগিত রাখবে। তো সেম কাজটা দায়রা আদালত করে 465 ধারায়, একই পদ্ধতি অনুসরণ করে 465 ধারা অনুযায়ী দায়রা আদালত কোন অভিযুক্তকে যদি উন্মাদ, পাগল বা মানসিক ভারসাম্যহীন হয় তবে মামলার কার্যক্রম গোল দেবেন, স্থগিত করতে পারে। দায়রা আদালত পরীক্ষা, এখানে একটা বিষয় দেখেন, দায়রা আদালত জাস্ট এখানে বলেছে যেটা মামলার বিচার স্থগিত রাখতে পারে, বিচার। আর 464-তে বলছে মামলার কার্যক্রম, সেটা অনুসন্ধান হতে পারে, বিচার হতে পারে। দায়রা জজের ক্ষেত্রে শুধু বিচার, কারণ দায়রা জজ তো অনুসন্ধান করতে পারে না। এরপরে দেখেন 466 ধারা অনুযায়ী উন্মাদ ব্যক্তিকে মুক্তি প্রদান, জামিন সহ বা জামিন ব্যতীত লুনাটিক অ্যাক্ট 1912 অনুসরণ করতে হবে। এই যে উন্মাদ ব্যক্তি, উনি যদি এই যে মামলার কার্যক্রম যে স্থগিত করলো, স্থগিত করে ওনারে মুক্তি দিবে হয় জামিন সহ বা জামিন ব্যতীত, তবে এক্ষেত্রে লুনাটিক অ্যাক্ট 1912-তে যা বলা আছে সেটা অনুসরণ করবে। 470 ধারায় পাগল বা উন্মাদ আসামিকে খালাস দিতে পারেন। এই যে আরো একটা খালাস আমরা পেলাম 470 ধারায়। 470 ধারা অনুসারে পাগল বা উন্মাদ আসামিরে আদালত কি দিতে পারে? খালাস। এই খালাসটা ম্যাজিস্ট্রেট এবং দায়রা উভয় ক্ষেত্রেই প্রযোজ্য। তাহলে 64-তে স্থগিত করতেছে ম্যাজিস্ট্রেট, 65-তে স্থগিত করতেছে দায়রা আদালত, 66-তে মুক্তি দিচ্ছে, আর খালাস দিচ্ছে কততে? 70-এ। আমরা 529 ধারায় চলে আসি। দেখেন, যে সমস্ত অনিয়মের কারণে কার্যধারা বাতিল হয় না, ইরেগুলারিটিস হুইচ ডু নট ভিশিয়েট প্রসিডিংস। যে সমস্ত অনিয়ম, দেখছেন, অনিয়ম মানে হলো আদালত মামলা বিচারকালে যদি কোনো ভুল করে, এই ভুলটাকে বলা হচ্ছে অনিয়ম। তো অনেক সময় আদালত সরল বিশ্বাসে অনেক কাজ করে থাকে যে এই কাজটা করার এখতিয়ার ওনার নাই, বাট তারপরেও উনি করে ফেলছে, তাইলে উনি যে আদেশটা দিছে এই আদেশটা কি বাতিল হবে নাকি বহাল থাকবে? ধরেন ওনার ক্রোক করার ক্ষমতা নাই, উনি ক্রোক করছে, ওনার আমলে নেওয়ার ক্ষমতা নাই, উনি আমলে নিছে, ওনার অনুসন্ধান করার ক্ষমতা নাই, উনি অনুসন্ধান করছে, ওনার রিমান্ড আবেদন মঞ্জুর করার ক্ষমতা নাই, উনি রিমান্ড আবেদন মঞ্জুর করছে। ভুল তো হয়ে গেছে, এখন উনি ভুলটা যদি সরল বিশ্বাসে করে থাকে তাহলে কি এই আদেশগুলো বহাল থাকবে নাকি থাকবে না? এই সম্পর্কে 529 ধারা যদি দেখি, যদি কোনো ম্যাজিস্ট্রেট আইনে ক্ষমতা সম্পন্ন না হওয়া সত্ত্বেও ভুল ক্রমে সরল বিশ্বাসে নিম্নলিখিত কাজগুলোর গোল দিবেন 9টির কোনো একটি করেন, তাহলে তিনি ক্ষমতা সম্পন্ন নন, শুধু এই কারণে তার কার্যক্রম বাতিল করা যাবে না। এটার অর্থ হলো মানে উনি সরল বিশ্বাসের 9টা কাজ করতে, এই 9টা কাজ যদি উনি সরল বিশ্বাসে ভুলক্রমে করে,
এই 9টা যদিও ভুল হয়েছে বাট এই সিদ্ধান্তগুলো বহাল থাকবে, এই সিদ্ধান্তগুলো বাতিল হবে না। 529 ধারায় কয়টা গ্রাউন্ড? 9টা। যেমন প্রথম যেটা মনে রাখেন, 98 ধারার অধীন তল্লাশি পরোয়ানা ইস্যু। তল্লাশি পরোয়ানা মানে কি? সার্চ ওয়ারেন্ট ইস্যু। ধরেন 98 ধারায় শুধু তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারে জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট। এখন কোন বিচারিক ম্যাজিস্ট্রেট যদি সরল বিশ্বাসে 98 ধারার অধীন তল্লাশি পরোয়ানা ইস্যু করে, তাহলে এটা কি বাতিল হবে? বাতিল হবে না। এই আদেশ কি থাকবে? বহাল থাকবে। কোন আমলযোগ্য অপরাধের তদন্তের জন্য 155 ধারা আদেশ দিলে, 155 ধারা আদেশ দিতে পারে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। ধরেন তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদেশ দিয়ে ফেলছে সরল বিশ্বাসে, এটা কি হবে না? বাতিল হবে না। 176 ধারার অধীন সুরতাল করলে, সুরতাল করতে পারে শুধুমাত্র জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট। তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেট পারে, সরি নির্বাহী ম্যাজিস্ট্রেট। এখন সুরতাল যদি সরল বিশ্বাসে অন্য কেউ করে ফেলে, সেটা কি হবে না? বাতিল হবে না। আচ্ছা, তারপরে যেটা দেখেন 190টা দেখেন, 190 ধারার 1 উপধারার খতে অপরাধ আমলে নিলে, আমলে নেওয়ার ক্ষমতা আছে সিজিএম প্রথম শ্রেণী, বিশেষ ক্ষমতা প্রাপ্ত অন্য কোনো ম্যাজিস্ট্রেট। এখন ধরেন দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, ওনার বিশেষ ক্ষমতা নাই কিন্তু আমলে নিয়ে ফেলছে, কি হবে না? বাতিল হবে না। এগুলাই মনে রাখেন, বাকিগুলোর দরকার নেই। আমরা চলে আসি 530 ধারা। যে সকল অনিয়মের কারণে কার্যধারা বাতিল হয়। আগেরটা আমরা দেখছি যে 9টা ভুল করলে কার্যক্রম কি হবে না? বাতিল হবে না। এই জায়গায় আছে কয়টা ভুল? 18টা ভুল। এই 18টা ভুল যদি আপনি করেন, কার্যধারা কি হবে? বাতিল হবে। তার ভিতর প্রথমটা মনে এই যে দেখেন, যদি কোনো ম্যাজিস্ট্রেট ক্ষমতা সম্পন্ন না হওয়া সত্ত্বেও নিম্নলিখিত 18টি কাজের যে কোনো একটি করেন, তাহলে উক্ত কার্যধারা বাতিল বলে গণ্য হবে। 88 ধারার অধীন কোন সম্পত্তি ক্রয় বিক্রয়। আমরা যখন করছিলাম যে আদালত হুলিয়া জারি করে সে আদালত ক্রোক করবে, আপনার মনে আছে? তাহলে যে আদালত হুলিয়া জারি করে নাই, সে দেখা গেল ক্রোক করছে, কি হবে? বাতিল। বুঝছেন? তারপর যেটা মনে রাখেন, শান্তি রক্ষা সদাচরণের জন্য জামানত দাবি। শান্তি রক্ষা এবং সদাচরণের জন্য জামানত দাবি করতে পারে কে? ওই যে কিছু ক্ষেত্রে 106 ধারায় হলো ম্যাজিস্ট্রেট বা বিচারিক আদালত, আর অন্যান্য ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী। এখন ধরেন যার আদেশ দেওয়ার ক্ষমতা নেই এরকম ম্যাজিস্ট্রেট যদি দেয়, তাহলে সেটা কি হবে? বাতিল হবে। তারপর যেটা মনে রাখেন, 144 ধারাটা দেখেন, 144 ধারা আদেশ 144 কখনো বিচারিক ম্যাজিস্ট্রেট জারি করতে পারে না, এবং অন্য কেউ যদি জারি করে কি হবে? বাতিল হবে। তারপর যেটা মনে রাখেন, 190 একের গ, স্বপ্রণোদিত হয় আমলে নিতে দ্বিতীয় বা তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট পারে না, তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট পারে না। ঠিক আছে, তাহলে স্বপ্রণোদিত হয়ে যদি তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট আমলে নেয়, কি হবে না? বাতিল হবে। আর 435টা মনে রাখেন, নথি তলব। নথি তলব করতে পারে রিভিশনাল কোর্ট। রিভিশনাল কোর্ট হলো দায়রা জজ আর হাইকোর্ট বিভাগ। কোন ম্যাজিস্ট্রেট যদি 435 এ নথি তলব করে, সেটা কি? বাতিল হবে। সেইগুলো একটু মনে রাখেন। তাহলে 9টা আদেশ ভুল করে দিলেও সেটা বাতিল হবে না। 529 আর 9 দুগুণে কত? 18। 18টা আদেশ ভুল কমে দিলেও বাতিল বলে গণ্য হবে। চলে আসেন 539 ধারা, যে সমস্ত আদালত ও ব্যক্তির নিকট এফিডেভিট করা যেতে পারে। মানে এফিডেভিট কার কাছে করা যাবে? যে সমস্ত আদালত বা ব্যক্তির নিকট এফিডেভিট করা যেতে পারে। আপনারা কোর্টের একটা নির্দিষ্ট কোর্ট এফিডেভিট করে না ওম জায়গা, তাহলে এই এফিডেভিট কার কাছে করা যাবে সেটা বলছে হলো ফৌজদারি কার্যবিধির 539 ধারা। হাইকোর্ট বিভাগের নিকট ব্যবহার্য এফিডেভিট নিম্নোক্ত আদালতে বা ব্যক্তির সামনে শপথ করা যাবে বা সত্যতা ঘোষণা করা যাবে। হাইকোর্ট বিভাগে যাবে, রাষ্ট্রের করণিকের সামনে যাবে, উক্ত আদালত কর্তৃক নিযুক্ত কমিশনার বা ব্যক্তির সামনে, কোন জজের সামনে, বাংলাদেশে কোন কোর্ট রেকর্ডে এফিডেভিট গ্রহণকারী কোন কমিশনারের সামনে। সো আপনি জাস্ট এতটুকু মনে রাখেন যে সকল আদালতের সামনে এফিডেভিট করা যাবে। কত ধারা? 539। 539(b) সরেজমিনে পরিদর্শন। দেখেন আজকে পীযূষ আসে নাই। পীযূষ আর বিমল সাহেব কো? বিমল সাহেব অসুস্থ। পীযূষের কি হয়েছে? দাওয়াত খাইতে গেছে মনে হয়। অসুস্থ। আচ্ছা, সরেজমিনে পরিদর্শন, লোকাল ইন্সপেকশন। দেখেন সরেজমিনে পরিদর্শন হলো ভাই, বিচারক বা জজ সরাসরি ওই অপরাধ সংগঠনের স্থান পরিদর্শন করতে পারে। ওনার যদি মন চায়
যে ওই জায়গার ঘটনাস্থল দেখবে, সাধারণত ঘটনাস্থল পরিদর্শন করতে করে কে? তদন্তকারী কর্মকর্তা। কিন্তু বিচারক বা জজ ইচ্ছা করলে পরিদর্শন করতে পারে 539 বিতে। এই যে দেখেন, কোন অনুসন্ধান, বিচার বা অন্য কার্যধারার কোন পর্যায়ে, আন্ডারলাইন করবেন, কোন জজ বা ম্যাজিস্ট্রেট যে স্থানে কোনো অপরাধ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে সেই স্থান আন্ডারলাইন করে সফর বা পরিদর্শন করতে পারে। কে কে পারে? জজ বা ম্যাজিস্ট্রেট। কখন কখন পারে? অনুসন্ধান, বিচার বা অন্য কোনো কার্য দ্বারায়, নাকি? কত ধারায়? 539 চলে আসি ধারা 540, সাক্ষী রিকল। সাক্ষী রিকল, কোন সাক্ষীর একবার জবানবন্দি গ্রহণ হয়েছে, চার্জ পরিবর্তনের কারণে যদি মনে হয় যে ওই সাক্ষীর জবানবন্দি আবার গ্রহণ করা দরকার, তাহলে সাক্ষী রিকল করা হয় 540 ধারায়। 540। আরো একটা ধারা আছে 231। দেখেন, সাক্ষী রিকল বা গুরুত্বপূর্ণ সাক্ষীকে সমন দ্বারা আহ্বান এবং উপস্থিত ব্যক্তির জবানবন্দি গ্রহণের ক্ষমতা। গুরুত্বপূর্ণ সাক্ষীকে সমনের মাধ্যমে পুনরায় তলব করলে জবানবন্দি গ্রহণ বা জেরা করা যায়। যদি পরীক্ষার প্রশ্ন আসে সাক্ষী রিকল করে কি কি করা যায়, জবানবন্দি না জেরা? জবানবন্দি বা জেরা দুইটাই করা যায়। এছাড়া সাক্ষী হিসেবে তলব দেওয়া না হলেও উপস্থিত যে কোনো ব্যক্তির জবানবন্দি আদালত গ্রহণ করতে পারে। যে ব্যক্তির আদালত সাক্ষী হিসেবে তলব দেয় নাই, বাট আদালত যদি মনে করে যে মামলার বিচারের জন্য এর সাক্ষ্য গ্রহণ করা দরকার, তাহলে তার সাক্ষ্য গ্রহণ করতে পারে। এই ক্ষমতাও দিছে 540 ধারায়। তারপরে দেখেন 541 ধারা, কারাবাসের স্থান নির্ণয়ের ক্ষমতা। পাওয়ার টু অ্যাপয়েন্ট প্লেস অফ ইমপ্রিজনমেন্ট। দণ্ডিত ব্যক্তিকে কোথায় কোথায় রাখা হবে তা সরকার নির্ধারণ করবে। একজন ব্যক্তিরে কারাদণ্ড দিতে, ধরেন ওই যে কিছুদিন আগে বাগেরহাটের যে ছাত্রলীগ কর্মী, ওনার মামলা বাগেরহাট, মানে ওনারে রাখছে কোথায়? রাখতেই পারে। এটা কোথায় রাখবে? কার এখতিয়ার? সরকার। এটা বেআইনি না, সরকারের ইচ্ছা, যে জায়গায় খুশি তারা সে জায়গায় রাখতে পারে। কত ধারায় বলছে? 541। আর 368-তে কি বলছেন বলেন? যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে কোথায় রাখবে তা আদালত নির্ধারণ করবে না। তো এখানে 540 ক ধারাটা একটু লেখেন। 540 ক ধারাটা, ধারা 540 ক দিয়ে একটু লেখেন যে কোনো এক জায়গায়। ধারা 540 ক দিয়ে লেখেন, অনুসন্ধান বা তদন্ত বা বিচারকালে জজ বা ম্যাজিস্ট্রেট কর্তৃক আসামির ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি, আসামির ব্যক্তিগত হাজির হওয়া থেকে অব্যাহতি এবং আইনজীবীর মাধ্যমে হাজিরা প্রদান। লিখছেন? দাঁড়ি স্টার দিয়ে একটা কথা লেখেন, স্টার দিয়ে। কোনো আসামি উপস্থিত না থাকলেও, কোনো আসামি উপস্থিত না থাকলেও আসামি পক্ষের আইনজীবী সাক্ষীকে জেরা করতে পারেন।
কোনো আসামি উপস্থিত না থাকলেও আসামি পক্ষের আইনজীবী সাক্ষীকে জেরা করতে পারেন। ব্র্যাকেটে লেখেন 2025 সালের সংশোধনী। 2025 সালের সংশোধনী একটু বুঝেন। আগে নিয়ম ছিল ধরেন 5 জন আসামি, 5 জন আসামির মধ্যে ধরেন 4 জন বিভিন্ন সময় তো আসামিরা সময়ের আবেদন করে, এখন 4 জন সময়ের আবেদন করতে, ওই একজন আসামি থাকলেও সাক্ষীদের জেরা করা যাবে, কিন্তু কোনো একজন না থাকলে জেরা করা যেত না। অর্থাৎ যে মামলায় একজন আসামি সেই মামলার ক্ষেত্রে 540 ক কখনোই প্রযোজ্য হতো না। কিন্তু 2025 সালের সংশোধনীতে করছে যে আসামিরা যদি মানে জামিনে থাকে, তারা হাজির হয় নাই, আদালত সময় মঞ্জুর করছে, আসামির পক্ষে কে জেরা করতে পারবে? আসামি পক্ষের আইনজীবী জেরা করতে পারবে, তার সশরীরে ওই জায়গায় উপস্থিত থাকার প্রয়োজন নাই। বুঝতেন? এছাড়া এই যে আমরা এর আগে যে বিভিন্ন জায়গায় পড়ছি, যে 205-এ পড়ছি না, সমন মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি এবং আইনজীবীর মাধ্যমে হাজিরা, ওই জায়গায় শুধু বলা আছে সমন মামলায়, কিন্তু 540 ক যে কোনো মামলায় 540 ক অনুসন্ধান, তদন্ত বা বিচারের পর্যায়ে আসামিকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি এবং আইনজীবীর মাধ্যমে হাজিরা, এই বিষয়টাও আছে। আবার আসামির অনুপস্থিতিতে জেরা, এটাও আছে। আমরা চলে এসেছি 544। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। বলেন। স্যার আমার প্রশ্নটা হচ্ছে কি, ধরেন আমার একটা মামলায় অনলি একজন আসামি, এখন উনি উপস্থিত হয় নাই, এখন আমি আমার উকিল সাহেব যদি ওনার পক্ষে জেরা করতে চাই, তাহলে কি 540 ক দ্বারায় আমার কি আবেদন করা লাগবে? এখন উপস্থিত হয় নাই মানে এই না সে পলাতক, এই জায়গা বুঝতে হবে সে জামিনে আছে এবং তার আদালত সময় মঞ্জুর করছে, অবশ্যই আপনাকে 540 কতে দরখাস্ত দিতে হবে। আচ্ছা দেখেন, স্যার আমরা 544 ধারাটা দেখি, ফরিয়াদি বা সাক্ষীদের খরচ। এই ধারাটাও 2025-এ আর একটি সংযোজন করছে। আগে ছিল যে কোনো মামলায় আদালত যিনি বাদী বা সাক্ষী, তাদের আদালত বলতে পারে যে তাদের খরচ দাও, আসামির কাছ থেকে খরচ আদায় করতে পারতো। নিচে স্টার দিয়ে লেখেন ভিকটিমকে খরচ প্রদান, ভিকটিমকে খরচ ও সুরক্ষা প্রদান, ভিকটিমকে খরচ ও সুরক্ষা প্রদান। তাহলে এই যে ভিকটিমের বিষয়টা, ভিকটিমের খরচ এবং সুরক্ষা প্রদান, এটা কত সালে যুক্ত হয়েছে? 2025-এ। আগে শুধু ছিল সাক্ষী আর নালিশকারী, বুঝছেন, বা অভিযোগকারী, কমপ্লেইনেন্টস এন্ড উইটনেসেস। আমরা চলে আসি ধারা 545, জরিমানার টাকা থেকে খরচ বা ক্ষতিপূরণ প্রদানের ব্যাপারে আদালতের ক্ষমতা। যখন কোন ফৌজদারি আদালত জরিমানা করেন বা আপিল বা রিভিশনের জরিমানা অনুমোদন করেন, তখন আদালত রায় দেওয়ার সময় আদায়কৃত জরিমানা নিম্নলিখিত কাজে ব্যয় করার নির্দেশ দিতে পারেন। দেখেন, সাধারণত জরিমানা যদি করে, জরিমানার টাকা পায় কে? রাষ্ট্র। কিন্তু রায়ের সময় জরিমানার টাকা আদালত বলে দিতে পারে যে এই টাকাটা নিম্নের কাজে ব্যয় হবে। কি কি ব্যয়? সরকার পক্ষে মামলা পরিচালনায় যে ব্যয় হয়েছে তা নির্বাহ, তারপর আন্ডারলাইন করেন, চুরি, অপরাধজনক আত্মসাৎ, অপরাধজনক বিশ্বাসভঙ্গ, প্রতারণা, চোরাই মাল গ্রহণের অপরাধের ক্ষেত্রে সরল বিশ্বাসে যে ব্যক্তি করেছিল তাকে ক্ষতিপূরণ দান। ওই যে নিরপরাধ ক্রেতা মোবাইল কিনে ধরা খাইছে, তার মোবাইলও গেছে, টাকাও গেছে, তাহলে নিরাপদ ক্রেতারে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দিতে পারে। তবে দেখেন, কোন মামলা আপিলে চূড়ান্ত ভাবে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এমন ক্ষতিপূরণ কার্যকর করা যাবে না। এই ক্ষতিপূরণটা তখনই পাবে যখন কোন মামলা আপিলে চূড়ান্ত ভাবে কি হয়েছে? নিষ্পত্তি হয়েছে। চলে আসি আমরা 552 ধারা, অপহৃত নারী প্রত্যার্পণে বাধ্য করার ক্ষমতা। অপহৃত নারী প্রত্যার্পণে, প্রত্যার্পণ মানে হলো ফিরিয়ে আনা, প্রত্যার্পণ মানে কি? ফিরিয়ে আনা। কোন বেআইনি উদ্দেশ্যে কোন স্ত্রী লোককে
বা 16 বছরের কম বয়স্ক বালিকাকে অপহরণ বা আটক করা হয়েছে মর্মে শপথ প্রদানের মাধ্যমে অভিযোগ করা হলে নিম্নলিখিত ম্যাজিস্ট্রেটগণ কারা কারা দেখেন। প্রথমে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা কে? জেলা ম্যাজিস্ট্রেট উক্ত অপহৃত নারীকে উদ্ধার করার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে তার স্বামী, মাতা পিতা, অভিভাবক বা আইনসম্মত হেফাজতে ফিরিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা নেবেন। তাহলে অপহৃত নারীকে প্রত্যর্পণে ফিরিয়ে আনার এই যে বিধানটা, এটা আছে কত ধারা? 556 বিবিআই। যে সমস্ত মামলায় জজ বা ম্যাজিস্ট্রেটের ব্যক্তিগত স্বার্থ থাকে, যদি কোনো মামলায় জজ বা ম্যাজিস্ট্রেটের ব্যক্তিগত স্বার্থ থাকে তাহলে কি হবে? যে সমস্ত মামলায় জজ বা ম্যাজিস্ট্রেটের ব্যক্তিগত স্বার্থ থাকে বা যে মামলায় তিনি নিজে একজন পক্ষ, সেই মামলার বিচার ঊর্ধ্বতন আপিল আদালতের অনুমতি না নিয়ে করবেন না। মানে জজ বা ম্যাজিস্ট্রেটের ব্যক্তিগত স্বার্থ থাকলে তিনি বিচার করবেন না, তবে করতে পারেন কার অনুমতি নিয়ে? ঊর্ধ্বতন আপিল আদালত। তিনি যদি অনুমতি দেয় তাহলে করবেন, না হলে করবেন না। তারপরেরটা দেখেন, ম্যাজিস্ট্রেট তার নিজের প্রদত্ত রায় বা দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল শুনতে পারবেন না। যে রায়টা ম্যাজিস্ট্রেট নিজে দিছে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে উনি আপিল রায় দিছিল, দণ্ডের রায়, এবং এরপরে উনি বদলি হয়ে গেছে দায়রা জজ কোর্টে। দায়রা জজ ওনার পদবি হয়েছে ধরেন অতিরিক্ত দায়রা জজ। এখন দায়রা জজের কাছে আপিল করছে, এখন দায়রা জজ আপিল শুনানির জন্য পাঠিয়ে দিচ্ছে অতিরিক্ত দায়রা জজের কাছে। এখন ওই রায়টা দিছিল কে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তখন উনিই ছিলেন। ওনার রায়ের বিরুদ্ধে উনি আপিল শুনতে পারবেন না। কত ধারায় বলছে? 556। তদন্তকারী পুলিশ কর্মকর্তা রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করতে পারবে না। কত ধারা? 495। তো আমরা 558 ধারাটা দেখি। দেখেন যে আদালতের ভাষা নির্ধারণের ক্ষমতা, আদালতের ভাষা কে নির্ধারণ করবে? সরকার। কত ধারা? 558। আদালতের ভাষা নির্ধারণ করবে সরকার, 558। এরপরে আমরা চলে আসি ধারা 560। বিক্রয়ের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ তা ক্রয় করতে বা নিলাম রাখতে পারবে না। যখন ওই যে একটু আগে আমরা পড়লাম যে কোনো মালামাল জব্দ করছে, ওই জব্দকৃত মালামাল বা ক্রোক করছে, ক্রোক করার পর কেউ দাবি করে নাই, তাহলে ওইটা কি করবে? নিলামে বিক্রয় করবে। এখন নিলামে বিক্রয় করার দায়িত্ব তো কিছু সরকারি কর্মকর্তা থাকবে, তারা ওইগুলো নিজেরা কিনতে পারবে না। কত ধারায় বলছে? 560। ধারা 561, স্বামী কর্তৃক স্ত্রীকে ধর্ষণের অপরাধ, এটা বিবিআই। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আন্ডারলাইন করেন, বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ব্যতীত কেউ আমলে নেবে না। ম্যারিটাল রেপ, স্বামী কর্তৃক স্ত্রীকে ধর্ষণের যে মামলা, এটা আমলে নিতে পারে সিজিএম বা সিএমএম, এনরা ছাড়া অন্য কেউ আমলে নিবে না। আর এটা গোল দিবেন, পুলিশ ইন্সপেক্টর পদমর্যাদার নিচে নন, পুলিশ ইন্সপেক্টর পদমর্যাদার নিচে নন এমন কেউ অপরাধের তদন্ত পরিচালনা করবেন না। কত? 561। তাহলে মনে রাখতে হবে যে ম্যারিটাল রেপ আমলে নিতে পারে, এই মামলা আমলে নিবে কে? সিজিএম বা সিএমএম। আর তদন্ত করতে পারবে পুলিশ ইন্সপেক্টর। আমরা একটু 2 মিনিটের বিরতি নেই, তারপর আমরা একটানে শেষ করে ফেলবো। প্রায় শেষ হয়ে গেছে, আর 10-15 মিনিট পড়লে হয়ে যাবে ইনশাল্লাহ। দেখেন কার্যক্রমের অনিয়ম, এটা আমরা 529-30-এ পড়ছি, 531টা পড়ি। ভুল স্থানে অনুষ্ঠিত কার্যক্রম, প্রসিডিংস ইন রং প্লেস। অপরাধ হয়েছে নড়াইলে কিন্তু বিচার হয়েছে যশোরে, তো এই ক্ষেত্রে কি হবে? 531 ধারা বলছে ভুল স্থানে বা ভুল দায়রা বিভাগে বা অন্য স্থানীয় এলাকায় অনুষ্ঠিত বিচারিক কার্যক্রমের জন্য ফৌজদারি আদালতের কোন অনুসন্ধান, শাস্তি বা আদেশ বাতিল হবে না। ভুল স্থানে বিচার হলে সমস্যা নাই, অনুসন্ধান, শাস্তি বা আদেশ কি হবে না? বাতিল হবে না। কিন্তু এমন ভুল বিচার কার্যকরের কারণে যদি আন্ডারলাইন করবেন ন্যায় বিচার ব্যাহত হয়, তাহলে আবার কি হবে? বাতিল হবে। দেখবে যে ন্যায় বিচার ব্যাহত হয় কিনা, যদি ন্যায় বিচার ব্যাহত হয় তাহলে বাতিল হবে, নাইলে বাতিল হবে না। 535 ধারা, চার্জ গঠন থেকে বিরত থাকলে বা চার্জ গঠন না করার ফলাফল। সাধারণত আদালত চার্জ গঠন করা থেকে বিরত থাকলে কোন শাস্তি অবৈধ বা বেআইনি হবে না। মানে চার্জ গঠন না করে যদি সাজা দেয়,
অবৈধ বা বেআইনি হবে না। কত ধারায় বলছে? 535। কিন্তু যদি চার্জ গঠন না করার কারণে আন্ডারলাইন করবেন ন্যায় বিচার ব্যাহত হয়, তাহলে উক্ত শাস্তির দণ্ড বা আদেশ কি হবে? অবৈধ হবে। যদি আপিল বা রিভিশন আদালত মনে করে যে চার্জ গঠন না করার কারণে ন্যায় বিচার ব্যর্থ হয়েছে, তাহলে চার্জ গঠনের আদেশ দিবে, আর চার্জ গঠনের পর থেকে পুনরায় কি শুরু হবে? বিচার শুরু হবে। তাহলে ভুল স্থানে বিচার কার্যক্রম 531, চার্জ গঠন না করে সাজা দিলে 535। উভয় ক্ষেত্রে যদি ন্যায় বিচার ব্যাহত হয় তাহলে বাতিল হবে। জেনে রাখা ভালো। 540 আমরা আগেই পড়ছি। বিগত বছরের প্রশ্ন যদি দেখেন যে ফৌজদারি কার্যবিধির কোন ধারায় আদালত মামলার শুনানির যে কোনো পর্যায়ে সাক্ষীকে তলব করার ক্ষমতা দেওয়া হয়েছে? কত ধারা? 540। আর এই পেজে যত প্রশ্ন আছে আমরা ইনশাল্লাহ ওই আমাদের এক্সট্রা পেজে পড়ে ফেলছি। আসেন আমরা চলে আসি 561 ক, হাইকোর্ট বিভাগের সহজাত ক্ষমতা। সহজাত ক্ষমতা আসলে কাকে বলে? যে ক্ষমতাগুলো মানে আইনে বলা নাই কিন্তু ন্যায় বিচারের স্বার্থে প্রয়োগ করে, সেটাকে বলে সহজাত ক্ষমতা। দেওয়ানি মামলার ক্ষেত্রে 151 ধারায় সকল দেওয়ানি আদালতের সহজাত ক্ষমতা আছে, কিন্তু ফৌজদারি মামলার ক্ষেত্রে সহজাত ক্ষমতা আছে শুধুমাত্র হাইকোর্ট বিভাগের। 561 ক, ইনহেরেন্ট পাওয়ার অফ দ্য হাইকোর্ট ডিভিশন। সহজাত ক্ষমতার একটা ছোট্ট উদাহরণ হলো ওই যে ফৌজদারি কার্যবিধিতে দ্বিতীয় রিভিশন নাই, তাহলে দায়রা জজ রিভিশনে যে সিদ্ধান্ত দেবে সেটার বিরুদ্ধে তো আর দ্বিতীয় রিভিশন করা যাবে না। সেই ক্ষেত্রে চলা যাবে 561 তে হাইকোর্টে আবেদন করা যাবে। আর 561 কতে যে আবেদন করে এটাকে বলে কোয়াশমেন্ট। কিন্তু মজার বিষয় এখানে কোয়াশ শব্দটার উল্লেখ নাই। কোয়াশ শব্দটার উল্লেখ আছে 232 ধারায়। কোয়াশ শব্দটার অর্থ হলো বাতিল, QUASS, বাতিল। সো এই বাতিল শব্দটার উল্লেখ আছে কত ধারায়? 232 ধারায়। কিন্তু কোয়াশমেন্টের আবেদন করে 561 কতে, কিন্তু 561 কতে কোয়াশমেন্ট শব্দের উল্লেখ নাই। ফৌজদারি কার্যবিধির 561 ক ধারায় হাইকোর্ট বিভাগকে সহজাত ক্ষমতা দেওয়া হয়েছে। হাইকোর্ট বিভাগ বল দিবেন 3টি ক্ষেত্রে তার সহজাত ক্ষমতা প্রয়োগ করতে পারে। মনে রাখতে হবে কয়টা ক্ষেত্রে? 3টে ক্ষেত্রে। কি কি দেখেন? এই বিধির অধীন প্রদত্ত কোনো আদেশ কার্যকর করার জন্য, মানে আদালতের আদেশ, কোনো আদেশ কি করার জন্য? কার্যকর করার জন্য। কোন আদালতের কার্যক্রমে অপব্যবহার রোধ করার জন্য, অ্যাবিউজ অফ প্রসেস। তাহলে একটা হলো আদেশ কার্যকর করার জন্য, আদালতের কার্যক্রম কি? অপব্যবহার রোধ করার জন্য। আর 3 নাম্বারটা দেখেন, ন্যায় বিচার নিশ্চিত করার জন্য। তাহলে কয়টা ক্ষেত্রে? 3টা ক্ষেত্রে। জেনে রাখা ভালো। দেখেন উপরিল্লিখিত কারণে 561 ক ধারায় সহজাত ক্ষমতা প্রয়োগ করে হাইকোর্ট বিভাগ কোন ফৌজদারি আদালতে কোনো মামলার রায়, কার্যক্রম বা আদেশ বাতিল বা কোয়াশ করতে পারে। তাই ফৌজদারি মামলার কোন রায়, কার্যক্রম বা আদেশ বাতিল বা কোয়াশমেন্ট করার জন্য গোল দিবেন 561 ক ধারায় আবেদন করা হয় নাকি? ফৌজদারি কার্যবিধির 561 ক ধারায় এবং দেওয়ানি কার্যবিধির 151 ধারায় সহজাত ক্ষমতা নিয়ে আলোচনা করা হয়েছে, কিন্তু পার্থক্য হলো ফৌজদারি কার্যবিধির 561 ক ধারায় গোল দিবেন শুধুমাত্র হাইকোর্ট বিভাগকে সহজাত ক্ষমতা দেওয়া হয়েছে, কিন্তু দেওয়ানি কার্যবিধির 151 ধারার অধীন হাইকোর্ট বিভাগ এবং দেওয়ানি আদালত উভয়কে সহজাত ক্ষমতা দেওয়া হয়েছে। DBI। তো সেলফ প্র্যাকটিসের 2 নাম্বার প্রশ্নটা দেখেন ইংরেজি ভার্সনের, যে nothing in this code shall be deemed to limit the effect to limit or affect the inherent power of the High Court division to make such orders as may be necessary to give effect to any order under this code. এটা হলো 1 নাম্বার, এই যে to make such orders as may be necessary to give effect to any order, মানে কোন আদালতের আদেশ কার্যকর করার জন্য। ওই যে 3টা ক্ষেত্র না, to make such orders as may be necessary to give effect to any order, এটা হলো 1 নাম্বার। তারপর দেখেন under this code or to prevent abuse of the process, আদালতের কার্যক্রমের অপব্যবহার রোধ করার জন্য, এটা হলো 2। আর of any court or otherwise to secure the ends of justice, অন্য কোনো ভাবে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য, এই secure the ends of justice এটা হচ্ছে 3। বুঝছেন? তাহলে 561 ক ধারায় কয়টা ক্ষেত্রে ইনহ্যান্ড পাওয়ার প্রয়োগ করতে পারে? 3টি ক্ষেত্রে। 3 নাম্বার প্রশ্নটা যদি পড়ি, ফৌজদারি বিচার ব্যবস্থায় নিম্নের কোন আদালতের অন্তর্নিহিত ক্ষমতা আছে? কার আছে? হাইকোর্ট বিভাগের। শুধু হাইকোর্ট এক জায়গা আছে, এক জায়গা আছে হাইকোর্ট বিভাগ। কোনটা দেখাবেন? অবশ্যই হাইকোর্ট বিভাগ। তো এই ছিল আমাদের ফৌজদারি কার্যবিধি। আমরা 22টা ক্লাসে ফৌজদারি কার্যবিধি শেষ করছি। যে জীবনে ফৌজদারি কার্যবিধি পড়ে নাই, অন্য সাবজেক্টের স্টুডেন্ট, সেও যদি এই 22টা ক্লাস দেখে সে একটা ভালো ধারণা নিতে পারবে, সে পরীক্ষা পাস করতে পারবে ইনশাল্লাহ। তো এজন্য
ফৌজদারি কার্যবিধি খুব আমরা মানে রিল্যাক্সে শেষ করছি, এবং এজন্য বুধবারের যে পরীক্ষা, বুধবারের পরীক্ষার জন্য পড়াশোনা করবেন। আগামীকাল ফৌজদারি কার্যবিধির একটা ক্লাস টেস্ট হবে, সর্বশেষ ক্লাস টেস্ট আমাদের। আর ফৌজদারি কার্যবিধির 100 মার্কের পরীক্ষা বুধবার। আর আগামীকাল থেকে দণ্ডবিধি শুরু ইনশাল্লাহ। কালকে সকাল 10টায় ক্লাস। জি, পরীক্ষা কত দাঁড়াবে? আর ধারা নাই, এই যে যা পড়ছি তাই। তো ঠিক আছে, যারা যারা আছেন ভালো থাকেন। অনলাইন অফলাইনে যারা ভর্তি হয়েছেন, ভর্তি হন নাই, ভর্তি হয়ে যান দ্রুত। ভালো থাকেন, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।